সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আমি সলিসিটর মোহাম্মদ সেলিম উপস্থিত থাকি এই অনুষ্ঠান নিয়ে প্রতি শনিবার বিকেল 5টায়। এটি সরাসরি সম্প্রচারিত হয় এনটিভি লন্ডন স্টুডিও থেকে এবং এটা পুনঃপ্রচারিত হয় রবিবার সকাল 7:30টায় এবং শনিবার বিকেল 5টায় এটি লাইভ প্রচারিত হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমি লিগ্যাল আপডেটস দিয়ে থাকি, এছাড়া ফোন কল নিয়ে থাকি। এই ফোন কল থেকে আপনারা যেই পরামর্শগুলো পেয়ে থাকেন, আমি প্রতি অনুষ্ঠানের শুরুতে এই কথাটা বলে দেই যে কোনো কমপ্লেক্স ম্যাটারে যেহেতু আমি আপনার ডকুমেন্টারি এভিডেন্স দেখতে পাচ্ছি না, প্রিভিয়াস লিগ্যাল হিস্ট্রি সম্পর্কে বিশদভাবে জানতে পারছি না, এই জন্য এই সময় দেখা যায় যে আমি যদি যেই অ্যাডভাইসটা দিচ্ছি এটা অনেক সময় আপনি যেটা মনে মনে ভেবে রেখেছেন যে আপনার প্রিভিয়াস ইমিগ্রেশন হিস্ট্রি কিংবা প্রিভিয়াস লিগ্যাল হিস্ট্রি যেরকম কাগজপত্র অনুযায়ী হয়তো ডিফারেন্ট থাকতে পারে, যার জন্য এই অ্যাডভাইসটাকে অনেক সময় চূড়ান্ত রূপে না নেওয়ার জন্য আমি বলি যে সরাসরি একজন সলিসিটর কিংবা ব্যারিস্টারের সাথে দেখা করে তারপরে কোনো কমপ্লেক্স ম্যাটারে ইনস্ট্রাকশন দিয়ে অ্যাডভাইস নেওয়াটা সেটা হয় সবচেয়ে বেস্ট অ্যাডভাইস। কারণ সেটা তখন ডকুমেন্টস দেখা যায়, প্রিভিয়াস ইমিগ্রেশন হিস্ট্রি বা প্রিভিয়াস লিগ্যাল ম্যাটার সম্পর্কে বিশদভাবে জানা যায়, ডিসকাশন করা যায়। ছোট ছোট অনেক এলিমেন্টস থাকে এক একটা ম্যাটারে, যেগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে, যেগুলো আপনি ফোন কলে হয়তো আমাকে বলতে পারছেন না বা আপনি আপনার নিজেরও জানা নাই সেটা হয়তো বা, সেগুলো যখন আপনি লয়ারের সামনে বসেন, লয়ার যখন ডকুমেন্টস দেখেন তখন সেগুলো বের করে আনা যায়। তো এই জিনিসটা আমাদের সকলকে মনে রাখতে হবে এই অ্যাডভাইসগুলো সংক্রান্ত। তারপরেও এই টিভির অনুষ্ঠানে আমি জানি যে একটা জেনারেল গাইডলাইন দেওয়া হয় যেটার মাধ্যমে প্রচুর দর্শক উপকৃত হয়ে থাকেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই অনুষ্ঠানের শুরুতে আমি বলবো যে বেশ কিছু আপডেটস আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট, ইমিগ্রেশন এবং নন ইমিগ্রেশন লিগ্যাল আপডেটস, যেগুলো আমি মনে করি আমার প্রচুর আপডেটস থাকে কিন্তু যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং যেগুলো আমাদের কমিউনিটিকে খুব বড়োভাবে এফেক্ট করতে পারে, আমি সেগুলো নিয়েই স্পেশালি আলোচনা করে থাকি। তো আজকে আমি কিছু আপডেটস দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট আপডেটস কিংবা বেশ বড় একটা আপডেট, সেটা হচ্ছে টিআর-4 স্টুডেন্ট ভিসা সংক্রান্ত। টিআর-4 স্টুডেন্ট ভিসা জানেন যে প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণ, বা বিদেশ বলতে এই দেশের বাইরে অন্য কান্ট্রিগুলো থেকে, নন ইউরোপিয়ান কান্ট্রি, স্পেশালি আমাদের দেশ, সাউথ এশিয়া এবং অন্যান্য দেশ থেকে প্রচুর স্টুডেন্ট আসে। তো সেই ব্যাপারে একটা আপডেটস ইম্পর্টেন্ট, এটা এফেক্টেড হবে 5th of October 2020, মানে আগামী মাসের, যেটা আজকে তো এই মাসের আমরা সেকেন্ড হাফে চলছি, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মতো সময় আছে। 5th of October 2020 থেকে এই আপডেটসটা থাকবে। তবে এটা যারা ইউরোপিয়ান ভুক্ত দেশের এখন যে তারা তো ইউকে তো ইউরোপ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে এই আগামী 1st of January 2021-এ। তো সেই তারিখ থেকে ইউরোপের কান্ট্রির লোকজনদের জন্য বা স্টুডেন্টদের জন্য এটা প্রযোজ্য হবে। সো নন ইউরোপিয়ানদের জন্য হচ্ছে 5th of October 2020 এবং ইউরোপিয়ানদের জন্য হচ্ছে 1st January 2021। কি সেই রুল? যে টায়ার-4-এ যদি কোনো কেউ যদি সুইচ করতে চায় তাহলে অন্যান্য ক্যাটাগরি থেকেও সুইচ করতে পারবে। ফর এক্সাম্পল, এখানে যদি কেউ টিআর-1 ইনভেস্টর ক্যাটাগরিতে থাকে, তারপরে ধরে নেন টিআর-1 এন্টারপ্রেনার ক্যাটাগরিতে থাকে, তারপরে স্টার্ট আপ, ইনোভেটর এই ধরনের ক্যাটাগরিতে থাকে, কিংবা এমনকি স্পাউস ভিসা ক্যাটাগরিতেও যদি থাকে, উনি ইন কান্ট্রি মানে ইউকের ভিতর থেকে টায়ার-4-এ সুইচ করতে পারবে, যেটা অনেকাংশে যেমন স্পাউস ভিসায় যারা আছেন তাদের তো এটা সম্ভব না। তবে দুই একটা জিনিস না বললেই নয়, ভিজিটর হিসাবে যারা এখানে আসেন ভিজিট ভিসায়, তারা টায়ার-4-এ সুইচ হতে পারবেন না এই নতুন আইনের আওতায়। তারপরে ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে যারা আসেন তারা পারবেন না, ডিসক্রিশনারি লিভ যারা পান এখানে তারা পারবেন না। স্পাউস ভিসার ক্ষেত্রে পারা সম্ভব। স্পাউস ভিসা মানে হচ্ছে অ্যাপেন্ডিক্স FM 5 বছরের রুটের যে ভিসা সেটার কথা বলছি। সেই ভিসায় অনেক সময় দেখা যায়, এরকম কেস পাই আমরা, যে ম্যারিজটা ওয়ার্ক করে নাই, ম্যারিজটা ব্রোকেন ডাউন হয়ে গিয়েছে,
5 বছরের আগেই 2-2.5 বছর বা 4 বছরের সময়, তখন যিনি স্পাউস ভিসা ক্যাটাগরিতে আছেন ওনার দেখা যায় যে হয় ভিসাটা কার্টেল হয়ে যায় এবং সেই ভিসা উনি আর রিনিউ করতে পারেন না বা কিছু অন্য ক্যাটাগরিতেও সুইচ করতে পারেন না, ওনাকে এই দেশ থেকে চলে যেতে হয় কিংবা বিভিন্ন ধরনের আইনি লড়াই লড়তে হয়। তো ওনারা কিন্তু এখানে এখন টায়ার 4-এ সুইচ করতে পারবেন, প্রোভাইডেড অন্যান্য সমস্ত রিকোয়ারমেন্ট মিট করা, যেমন ইউনিভার্সিটি বা কলেজ থেকে কাজ পাওয়া, মেনটেন্যান্স ফান্ডের রিকোয়ারমেন্টস, ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস, এইগুলো। তো এছাড়া আরেকটা এটার মধ্যে আরও যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে যারা 1 বছর যাবত অন্তত এই দেশে আছে টায়ার 4 ভিসাতে, তারা যখন ভিসা রিনিউ করতে যাবে, 1 বছর টায়ার 4 ভিসাতে আছে এই দেশে, তারা যখন রিনিউ করতে যাবে তাদের মেইনটেনেন্স ফান্ডের কোনো রিকোয়ারমেন্টস আর প্রয়োজন পড়বে না। মেইনটেনেন্স ফান্ডের রিকোয়ারমেন্টস তারা ওয়েভড হয়ে যাবে অন্তত 1 বছর থাকার পরে। প্রথম ভিসা যখন নিবে তখন লাগবে, কিংবা দেশ থেকে ভিসা নিয়ে আসছে তাদের জন্য লাগবে, এখানে সুইচ করছে তাদের জন্য লাগবে, কিন্তু সেকেন্ড টাইম 1 বছর অন্তত হয়ে গিয়েছে এরকম ক্যাটাগরিতে, যে এরকম অবস্থায় তারপরে যতবার ভিসা রিনিউ করবে তাদের আর মেইনটেনেন্স ফান্ডে লাগবে না। তো এছাড়া ইলেকট্রনিক ব্যাংক স্টেটমেন্ট, যেটা ইলেকট্রনিক কপি, সেটা অ্যাকসেপ্টেড হবে বলা হয়েছে, প্রোভাইডেড যে এটা তারা ওই রিলেভেন্ট ব্যাংকের সাথে তারা চেক করতে পারবে বা ভেরিফাই করতে পারবে। এছাড়া পিএইচডি যারা করবে, যেমন পিএইচডি যারা, তাদের জন্য একটা ক্যাপ ছিল যে টোটাল সর্বোচ্চ তারা এই দেশে স্টুডেন্ট ভিসা বা টিআর 4 ভিসায় সর্বোচ্চ 8 বছর থাকতে পারতো। তো সেই পিএইচডির ওই ক্যাপটা উঠে যাচ্ছে। তবে পিএইচডির ক্যাপ উঠলেও কেউ যাতে এটা ভুল না বুঝে যে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত যে 5 বছর, সেই ক্যাপ কিন্তু থেকে যাচ্ছে। এছাড়া হচ্ছে স্টুডেন্ট যারা টিআর 4-এ যারা আছে তারা চাইলে টিআর 2-তে সুইচ করতে পারবে, এমনকি তার ডিগ্রি অ্যাওয়ার্ড হওয়ার 3 মাস আগে থেকেই পারবে। ডিগ্রি এখনও তার ফুললি কমপ্লিট হয় নাই, কিন্তু সে পেন্ডিং আছে, ডিগ্রি কমপ্লিট হবে, এই সিনারিওতে উনি কিন্তু সুইচ করতে পারবেন। এই একটা। এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস যেটা এখন আছে সেটা হচ্ছে যে স্ট্রিক্টলি অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে যে B1 অথবা B2, এবং ইউনিভার্সিটির যারা অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটি যারা, তারা চাইলে ইংলিশটা ওই অ্যাসেস করে বলে দিতে পারে যে আমরা তার ইংলিশে স্যাটিসফাইড। তো এইটা এখন খুব ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে যে ইংলিশটাও তারা চাইলে এই মানে ইউনিভার্সিটি বা কলেজ তারা যদি বলে যে আমরা তার ইংলিশে সন্তুষ্ট, কিংবা আমরা তাকে এখানে এসে ইংলিশ কোর্স করাবো তারপরে মূল কোর্স করাবো, সেটাও অ্যাকসেপ্টেড। তো এতে বোঝা যাচ্ছে যে টায়ার 4-এর বেশ সিগনিফিক্যান্ট বেশ কিছু চেঞ্জ আসছে। সেই চেঞ্জগুলো মাথায় রেখে মানে আগামীতে যারা অ্যাপ্লিকেশন করবেন করতে পারেন। 5th of October 2020 থেকে আমাদের বাংলাদেশ থেকে যারা আসবে বা এখানে যারা বাংলাদেশি পাসপোর্টধারী আছে টায়ার 4-এ, তাদের জন্য এটা কিন্তু লিগাল অ্যাডভাইস বাই এম সেলিম নিয়ে আপডেটস দিচ্ছিলাম। শুরুতে যে আপডেটস দিয়েছিলাম টিআর 4 নিয়ে, বেশ সুখবর টাইপের আপডেটস, এখন একটু খারাপ টাইপের খবর দিয়ে আপডেটস দিতে হচ্ছে। এটা হচ্ছে ইমিগ্রেশন হেলথ সার্চার্জ সংক্রান্ত। এটাও চেঞ্জ হচ্ছে অক্টোবরে, আগামী মাসে, খুব বেশি দিন নাই আর। বর্তমানে ইউজুয়ালি 400 পাউন্ড পার ইয়ার হিসাবে ইমিগ্রেশন হেলথ সার্চার্জ দিতে হচ্ছে অ্যাপ্লিকেন্টদের, এক্সেপ্ট দ্য টিআর 4 অথবা স্টুডেন্ট ক্যাটাগরির অ্যাপ্লিকেন্ট বাদে অন্য সমস্ত অ্যাপ্লিকেন্টসদের লিমিটেড লিভ যারা অ্যাপ্লাই করে তাদের 400 পাউন্ড পার ইয়ার হিসাবে গণনা করে টোটাল যা হয় সেটা দিতে হয়। তো সেই 400 পাউন্ড থেকে এটা ইনক্রিজ হয়ে যাচ্ছে 624 পাউন্ড পার ইয়ার। অবশ্যই এটা খুব সুখের কথা না, সুন্দর একটা কথা না, কারণ এটা দিনে দিনে বেড়েই যাচ্ছে। তো এটা এখন 624 পাউন্ড হচ্ছে। তো কারো যদি অ্যাপ্লিকেশন করার মতো এখনই রেডি থাকেন আপনারা কেউ, ইন কান্ট্রি আউট অফ কান্ট্রি, এই বেড়ে যাওয়ার আগে যদি করতে চান করতে পারেন, তবে তাই বলে তাড়াহুড়া করে খারাপভাবে অ্যাপ্লিকেশন করার দরকার নাই। টাকাটা বড় না, বড় হচ্ছে অ্যাপ্লিকেশনের কোয়ালিটিটা, অ্যাপ্লিকেশনটা যাতে কারেক্টলি করা হয়। তবে যারা এই আন্ডার 18, যারা চাইল্ড, তাদেরকে 624 না, তাদেরটা হচ্ছে 470। আর হচ্ছে টায়ার 4 স্টুডেন্ট আর টায়ার 5 ইউথ মোবিলিটি স্কিম, এই দুই ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য হলো 470 পাউন্ড পার ইয়ার, সেই হিসেবে কাউন্ট করা হবে, ইমিগ্রেশন হেলথ সার্চার্জ আর কি চার্জ করা হবে। তারপরে আরেকটা আপডেটস দিয়ে অ্যাপ্রুভড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রোভাইডারদের জন্য এখন কিন্তু আগে যেটা দুটা টেস্ট প্রোভাইডার ছিল, ট্রিনিটি কলেজ লন্ডন এবং IELTS, এটা এখন আরও দুটা যুক্ত হয়েছে। নতুন দুটো হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্ট, এটা একটা, আরেকটা হচ্ছে পিয়ারসন। সো টোটাল 4টা এখন আছে। IELTS সেল্ট কনসোর্টিয়াম, এটা UK এবং ওভারসিজ দু জায়গা থেকে করা যায়। ল্যাঙ্গুয়েজ সার্ট, এটা UK এবং ওভারসিজ দুই জায়গার জন্যই।
ট্রিনিটি কলেজ লন্ডন সেটা হচ্ছে শুধু ইউকের জন্য, ইউকেতে যারা আছে তারা করতে পারে শুধু। পিয়ারসন সেটা হচ্ছে ইউকে এবং ওভারসিজ দুটার জন্য। এছাড়া আরেকটা আমি আপডেটস দিয়ে তারপরে ফোন কলে চলে যাব। সেই আপডেটসটা হচ্ছে ড্রাইভিং ল নিয়ে একটা আপডেটস আছে ড্রাইভিং এর ব্যাপারে। এটা কার্যকর হয়ে গিয়েছে 14 সেপ্টেম্বর 2020 থেকে। এটা লন্ডনে বাস লেন, যে আমরা যে জানি যে লন্ডনে আমরা যখন গাড়ি চালাই মেইন রোডগুলো, বড় রোডগুলোতে রেড রুট যেটা বলে, সেটাতে বাস লেন আছে। সেই বাস লেনগুলোর কিন্তু লিমিটেড টাইম থাকে। যেমন অনেক জায়গাতে আমরা দেখি যে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, আবার বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে সাধারণ গাড়িগুলো ওখানে চলতে পারে না। বাস চলে, যেমন অ্যাম্বুলেন্স চলে, পুলিশের গাড়ি চলে, ব্ল্যাক ক্যাব চলতে পারে, সাইক্লিস্ট চলতে পারে, কিন্তু অন্য সাধারণ গাড়ি যেগুলো সেগুলো চলতে পারে না। কিন্তু এটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে। এটা চেঞ্জ হয়ে গেছে 24/7 সাধারণ গাড়িগুলো ওখানে আর চলতে পারবে না। 14 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যেটা ছিল গত মানডে। 24/7 মানে 365 ডেজ ইন আ ইয়ার, সারাদিন সারা রাত কখনো আর ওই লেনে চালানো যাবে না। এটা অ্যাপ্লিকেবল হচ্ছে লন্ডনের যে 32টা কাউন্সিল আছে তার মধ্যে 20টা কাউন্সিলে। 20টা বাড়াতে এটা অ্যাপ্লিকেবল, সবগুলো বাড়াতে না। লন্ডনের একেবারে পুরো লন্ডনের সব বাড়াতে না, 20টা বাড়াতে। তো আমি আমাদের বাঙালি যে বেশিরভাগ আমরা থাকি ইস্ট লন্ডনে, এনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, ইস্ট লন্ডনের বাড়াগুলোর মধ্যে টাওয়ার হ্যামলেটস এফেক্টেড হয়েছে। টাওয়ার হ্যামলেটসে বাস লেনে চলা যাবে না, হেকনিতে বাস লেনে চলা যাবে না। তবে নিউহামে আগের অবস্থায় আছে, নিউহামে চেঞ্জ আসে নাই। নিউহামে আগের মতোই, যেখানে যে টাইমিং আছে বাস লেনের ব্যাপারে, যে সাইন দেওয়া আছে সেটা ফলো করতে হবে। রেড ব্রিজও সেরকম, বার্কিং অ্যান্ড ডেগেনহাম, হ্যাভারিং সবাই হচ্ছে আপনার আগের মতোই আছে। এটাতে সেই নতুন রুলটা এটাতে অ্যাপ্লিকেবল না। নতুন রুল লন্ডনের 20টা বাড়ার জন্য, 32টা বাড়ার মধ্যে 20টা, যেটা সেন্ট্রাল লন্ডন সহ আশেপাশের বেশ কিছু বাড়া। এর মধ্যে আমরা যারা বাঙালিদের জন্য সবচেয়ে বেশি বাঙালি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটস, এটা এফেক্টেড, এবং হেকনি এটাও এফেক্টেড। তো মনে রাখতে হবে এগুলো একটা ফাইন করতে পারে গভর্নমেন্ট যদি কেউ ওটার উপর দিয়ে যায়, বাস লেনের উপরে, তাহলে 130 পাউন্ড ফাইন। আর যদি এই ফাইনটা 14 দিনের মধ্যে দিয়ে দেয় তাহলে 65 পাউন্ড ফাইন দিতে পারে। আর তবে এটাও বলছে যে প্রথমবার তারা হয়তো ফাইন ইস্যু করবে না, তারা ওয়ার্নিং লেটার পাঠাবে। প্রথম যে এই ধরনের অফেন্স করবে তার জন্য ওয়ার্নিং লেটার। তবে আমি আমার ব্যক্তিগত একটা মতামত দিতেই হচ্ছে, যেহেতু আমি একজন লয়ার। তো আমি দেখেছি, আমি টাওয়ার হ্যামলেটসে যেহেতু আমাকে প্রতিদিন আসতে হয় আমার অফিস করার জন্য, মানডে টু ফ্রাইডে, তো আমি টাওয়ার হ্যামলেটসে কালকে পর্যন্ত নোটিস করেছি বাস লেনগুলোতে এই জাতীয় কোনো সাইন নাই। বাস লেনগুলোতে এখনও সেই আগের সাইনই বলবৎ আছে, যে সকাল 7টা থেকে 4টা, এবং সকাল 7টা থেকে সকাল 10টা, এবং বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা, এই সময়টা হচ্ছে প্রহিবিটেড, এই সময়ে চালানো যাবে না। তো এই সাইন ফলো করে যদি কেউ আমরা এখন এই বাস লেনের উপরে চলি, তাহলে কি আমাকে ফাইন করতে পারবে কি পারবে না? হয়তো তারা ফাইন করবে, কিন্তু এটা কিন্তু লিগ্যাল চ্যালেঞ্জ করার বিষয়। কারণ হচ্ছে যে আপনাকে যদি ফাইন করতে হয়, কোথাও যদি ফাইন করতে হয়, তাহলে আগে থেকে নোটিশ দিতে হবে যে এইখানে এটা প্রহিবিটেড। এখানে শুধু অনলাইনে একটা আমি পাবলিশ করে দিলাম সেটাতেই হবে না, শুধু আমাকে সেটা স্পেসিফিক সেই রাস্তার উপরে নোটিশ দিয়ে লিখতে হবে। এটাই হচ্ছে এই দেশের আইন। যেমন লক্ষ্য করবেন যে যদি ক্যামেরা থাকে কোথাও, সেটা আগে থেকে বলা থাকে যে সামনে ক্যামেরা আছে। এখন সেই ক্যামেরার ওই সাইনটা যদি না থাকে, যে আগে থেকে বলা না থাকে যে সামনে ক্যামেরা আছে, তাহলে এই ক্যামেরা দিয়ে ছবি তুলে কি আপনাকে প্রসিকিউট করতে পারবে? পারবে না। ক্যামেরা গোপনে রাখতে পারবে না, বলে কয়ে রাখতে হবে। এবং কোথাও কোনো রাস্তা যদি 50 মাইল চলার রাস্তা থাকে, সেখানে যদি 50 না লিখে বা কিছুই না লিখে, তাহলে কি আপনাকে 50 এক্সিট করার জন্য ফাইন করতে পারবে? পারবে না। কারণ ওখানে লিখতে হবে তো, আগে আপনাকে বলে দিতে হবে যে এই জায়গায় এই রুল, সেটা লিখিত আকারে নোটিশ আকারে দিতে হবে। সেই নোটিশগুলো এখনো আসে নাই। এই গত 14 তারিখে যদিও তার আইনটা চেঞ্জ করেছে, কিন্তু এটা নোটিশটা এখনো কোথাও আমি দেখি নাই, অন্তত টাওয়ার হ্যামলেটসের মধ্যে। তো এই কারণে যদি কেউ এই ধরনের পান, ফাইনের কাগজ যদি পান, পিসিএন যদি পান, তাহলে চাইলে এটা চ্যালেঞ্জ করতে পারবেন। এবং আমি লয়ার হিসাবে শুধু এটুকু বলতে পারি, চ্যালেঞ্জ করলে এটা উইনেবল। রিজন হচ্ছে যে সে নোটিশ দেয় নাই আগে, সে ওয়েবসাইটে পাবলিশ করলে হবে না, অন দ্য স্পট নোটিশ দিয়ে রাখতে হবে। ঠিক আছে? যেমন আমরা যদি বলি A13 হচ্ছে এভারেজ স্পিড লিমিট হচ্ছে 50 মাইল পার আওয়ার, এটা ওয়েবসাইটে লেখা আছে ওদের, ধরে নিলাম।
কিন্তু A13 এ কোথাও ওই 50 মাইলের সাইনটা দেয়া নাই এবং এভারেজ স্পিড লিমিট এটাও লেখা নাই, তাহলে কি আপনাকে ফাইন করতে পারবে? পারবে না, আপনাকে কিছুই করতে পারবে না যদি ওটা না লেখা থাকে। তেমনি ভাবে যেহেতু এই যে নতুন ল, এটা যদি সাইনগুলো তারা আপডেট না করে ততক্ষণ পর্যন্ত যদি এই ল ইমপ্লিমেন্ট করতে যায়, দ্যাট উইল নট বি that will not be acceptable or that will not be sustainable by law. Okay, তো আশা করি দর্শকরা কিছুটা এই আলোচনা থেকে উপকৃত হবেন। আমি জানি প্রচুর কলার ফোন লাইনে অপেক্ষা করছেন। আচ্ছা, কলার এই মুহূর্তে নাই, আমাকে বলা হয়েছে অনেক কলার ছিলেন, তারা চলে গিয়েছেন। আমি জানি যে এখন আবার কল আসবে ইনশাল্লাহ, তো আসলে আমি সাথে সাথে আবার কলে যাব। তো আমি যেটা বলছিলাম, আরেকটা ছোট আপডেট যদি দিয়েই দেই, আরও আপডেট যেটা আমি ভেবেছিলাম আনইম্পর্টেন্ট, তবুও বলে দিচ্ছি যে চেঞ্জ অফ বার্থের গাইডেন্স এসছে, এই প্রথমবারের মতো পাবলিশড হলো, এর আগে কখনো পাবলিশড হয় নাই। চেঞ্জ অফ বার্থের যে ডেট অফ বার্থ যদি কেউ চেঞ্জ করতে চায়, চেঞ্জ অফ ডেট অফ বার্থ আসলে এটা যদি কেউ চেঞ্জ করতে চায়, তাহলে এটা এত সহজ না। কারণ একটা মানুষের নাম পরিবর্তন হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে ইদানিং মানুষের সেক্স পরিবর্তন হয়, মেল থেকে ফিমেল, ফিমেল থেকে মেল হয়, এই ঘটনাও ঘটে। কিন্তু ডেট অফ বার্থ, একটা মানুষের জন্মটা তো লাইফে একবারই, জন্ম তো চেঞ্জ হতে, জন্ম ডেট তো চেঞ্জ হতে পারে না, তবে চেঞ্জ করা যেতে পারে যদি এইটা হয় যে ইট ওয়াজ রেকর্ডেড বাই এরর, অথবা নোটিফাইড করা হয়েছিল বাই এরর, অথবা কোর্ট অর ট্রাইব্যুনালের রুলিং আছে, অথবা ওই ইন্ডিভিজুয়াল যিনি এটা আগে দিয়েছেন এটা পরবর্তীতে পাওয়া গেছে যে উনি ফলস ইনফরমেশন দিয়েছেন, অথবা নতুন কোনো এভিডেন্স সামনে এসছে যেটা বোঝা যাচ্ছে যে ওনার ডেট অফ বার্থ ডিফারেন্ট, শুধু তাহলে ডেট অফ বার্থ কোনো ডকুমেন্টসে চেঞ্জ করা যাবে, আদারওয়াইজ যাবে না। তো আশা করি দর্শকরা এটাও একটা আপডেট পেয়েছেন। আমি আবারও চলে যাচ্ছি ফোন লাইনে যথেষ্ট কলাররা চলে এসেছেন, আমি চলে যাচ্ছি ফোন লাইনে। কে আছেন এখন লাইনে প্রিয় দর্শক? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমি ম্যানচেস্টার থেকে ফোন করছি। আমার 10 ইয়ার ওল্ড, যেটা আমি অলরেডি 5 বছর অতিবাহিত করছি, এখন আমি আবার 2.5 ইয়ার্সের জন্য অ্যাপ্লাই করবো। যেহেতু এখন একটা অনলাইন সিস্টেম করতে ফর্মটা, আমি অলরেডি ফর্মটা ফিল করে ফেলছি। তো এই ফর্মে লেখা ছিল যে এম আই কোয়ালিফাইড ফর CEFR। সরি, কোয়ালিফাইড করেছেন কিসে? ওই যে CEFR, যেটা যে CEFR, হ্যাঁ CEFR হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের সাথে রিলেভেন্ট এটা। ওইটাতে আমি ইয়েস দিছি, ইয়েস দেওয়ার পরে ওরা বলছিল আমারে যে আমি প্রুফ দিতে, যে আমার সার্টিফিকেট কি। তো যেহেতু আমার ওই যে ইংলিশ ইসোল একটা ছিল, আমার সার্টিফিকেট আছে, আমি পাস করছিলাম, ওইটা আমি দিয়ে দিয়েছি। তো আমি জানতে চাইছি ভাই যে এটা কি আমার হবে, এই রিকোয়ারমেন্টটা কি CEFR কাছে আমার ইসোল সার্টিফিকেট হবে? না দর্শক, CEFR যে ব্যাপারটা, এটা হচ্ছে এখন 4টা অ্যাওয়ার্ডিং বডি আছে। আগে এটা কয়েকদিন আগ পর্যন্ত 2টা ছিল, সেটা ছিল IELTS, তারপরে ছিল আপনার ট্রিনিটি কলেজ লন্ডন, তারপরে ছিল পিয়ারসন, আর এখন আছে পিয়ারসন অ্যাড হয়েছে, আর আরেকটা নতুন কোম্পানি তারা অ্যাড করেছে। কিন্তু আপনি যেটা থেকে এসোল, যেটা এই সার্টিফিকেট অ্যাওয়ার্ড করেছে কারা, অ্যাওয়ার্ডিং বডিকে? এরা লেখা EDI। সরি, EDI একটা অ্যাওয়ার্ডিং বডি আছে, যদিও অনেক আগে এটাও রিকগনাইজ ছিল, কিন্তু এখন আর এটা রিকগনাইজড না, বা হোম অফিস এটাকে অ্যাকসেপ্ট করে না, ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজের মানে অ্যাপ্রুভড লিস্টে এটা নাই, তো এটা অ্যাকসেপ্টেড হবে না। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি তো আছেন EX1 ক্যাটাগরিতে, 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, এখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস কোনো আপনাকে কোনো চেঞ্জ দিচ্ছে না বা কোনো এক্সট্রা বেনিফিট দিচ্ছে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি সার্টিফিকেট দেন আর না দেন, আপনি আবারও 2.5 বছরেরই ভিসা পাবেন, কারণ আপনি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট ক্যাটাগরিতে আছেন। তো আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইয়েস দিয়ে যদি এই সার্টিফিকেট দিয়েও থাকেন, এতে আপনার কোনো খারাপ কোনো কিছু হবে না, নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে না। আমি অলরেডি দিয়ে দিয়েছি, এজন্য আমি একটু কনফিউজ আছি। আপনারা এটা দিয়েছেন, কিন্তু এটা যদিও এটা মিট করে না রিকোয়ারমেন্টস, বাট ইট উইল নট ড্যামেজ ইওর অ্যাপ্লিকেশন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা বোন স্পেন আছে। জি। তো তার হাজবেন্ডও স্প্যানিশ পাসপোর্ট আছে, বুঝছেন? সরি আবার বলেন, আপনার বোন স্পেনে আছেন, তারপরের লাইনটা? তারপর তার যে হাজবেন্ড আমার দুলাভাই, যে তার স্প্যানিশ পাসপোর্ট আছে। জি, আচ্ছা। তো আমার বোনের একটা কার্ড আছে, এগুলি তাই না এটা করবা তার হাজবেন্ডের লগে। জি। তো এখন কত হইলো, আরেকটা জিনিস জানতাম, তার দুইটা, একটা ছেলে একটা মেয়ে আছে। এরা সব 20 ওভার, দুইজন।
তো ছেলে হইল কি 24 ওলা আছে, বিয়া করছে না, আর মেয়ে হইল কি 26, তাই বিয়া করি বাপর লগে তাকে জামাই লইয়া একটা বেবিও আছে। জি এখন জানতাম চাই আর যখন তার আব্বা যদি টেনশন চাই অন্য আইতা নেক্সট মান্থ, তার আব্বা আম্মা যদি আইও তারারে ছেলেরে আর মেয়েরে কিতা ও যে ফ্যামিলি ইউরোপ ফ্যামিলি পারমিট কিতা বিচার করতে পারবানি, আনতে পারবানি, বাচ্চাদের ছেলে ফুল টাইম কাম করে কিন্তু আবার। একটা প্রশ্নের উত্তর আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ছেলেও কি বাবা মায়ের সাথে থাকে নাকি আলাদা থাকে? না, এক ঘরে সব থাকে তারা, এখন তারা সবাই এক ঘরে থাকে, তো মেম্বার অফ আ সেম হাউস হোল্ড। এখন মেম্বার অফ সেম হাউস হোল্ড। জি 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 আপনার আর কোনো প্রশ্ন আছে দর্শক? জি জি প্রশ্ন আছে। এখন আমি যে আমার ফোন করে কইল আমার বাগনা যে যদি তার ফুল টাইম জব টাকায় মনে হয় ফ্যামিলি পারমিট তারা দিব কি না, তারা সন্দেহ করে কিনো। আর সেকেন্ডলি হইল কি আমার বাগনি যে জানে যে বাপর লগেও তাকে তার একটা বেবি লইয়া তাইরে যদি গিয়ে ফ্যামিলি পারমিটে যদি এলাও না হয়, তাই বিয়ার আগে উদ্দেশ্য তাই আমার লোকে ভিজিট করিয়া গেছে 3 years ব্যাক। তো তাই যদি তাই জামাই লইয়া ফুয়া লইয়া উদ্দেশ্য আইও তাই বাপে রাখতে পারবা নি। আচ্ছা, ওই মেয়ে ছেলে কারো সবার হচ্ছে বাংলাদেশ পাসপোর্ট, পুরো ফ্যামিলির মধ্যে শুধুমাত্র আপনার দুলাভাইয়ের হচ্ছে স্প্যানিশ পাসপোর্ট, ইইউ পাসপোর্ট, তাই না? এবং আপনার দুলাভাই সাথে সবাই যে থাকে তাদের বিভিন্ন প্রুফ অফ অ্যাড্রেস গুলো আছে? অফকোর্স প্রুফ অফ অ্যাড্রেস সবটা আছে তারা। আচ্ছা, আমি উত্তর দিয়ে দিচ্ছি, আপনি টিভি পর্দায় চোখ রাখুন। ওকে দর্শক, খুব চমৎকার এবং আইডিয়াল একটা ইইউ ক্যাটাগরির প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি আপনাকে একটা জিনিস অত্যন্ত সুখবর দিচ্ছি এবং এটা আপনি এনশিওর করছি, আমি অত্যন্ত শক্তভাবে এনশিওর করছি যে পুরো ফ্যামিলির অ্যাপ্লিকেশন করা সম্ভব যদি সবাই মেম্বার অফ আ সেম হাউস হোল্ড হয়। 21 বছর পর্যন্ত ইইউ রেগুলেশনসে হচ্ছে 21 বছর আন্ডার 21 যত চাইল্ড আছে তারা হচ্ছে ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার, 21 এর উপরেও ফ্যামিলি মেম্বার, কিন্তু তখন ডিপেন্ডেন্সি দেখাতে হয়। ডিপেন্ডেন্সি দুই ভাবে প্রুফ করা যাবে, এক হচ্ছে মেম্বার অফ আ সেম হাউস হোল্ড হতে পারে অথবা ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট হতে পারে। তো এই যে তার ছেলে যেহেতু কাজ করে, ওনার কোয়েশ্চেন হচ্ছে যে ছেলে তো ভালো টাকা আর্ন করে, তাহলে আবার ডিপেন্ডেন্ট হবে কিভাবে? সেখানে এইটার আর প্রশ্ন থাকছে না যদি সবাই মেম্বার অফ আ সেম হাউস হোল্ড থাকে। কোর্টের রুলিং আছে এবং এর রেগুলেশনসে আছে সেটা হচ্ছে আইদার মেম্বার অফ আ সেম হাউস হোল্ড হতে হবে অথবা হতে হবে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট। যেমন আমার বাসায় থাকে না, অন্য বাসায় থাকে, কিন্তু আমি তাকে টাকা দেই, আমি তাকে তার বাড়ি ভাড়ার খরচ দেই, আমি তার থাকা খাওয়ার অন্যান্য খরচ দেই, সব খরচ আমি দেই, তাহলে সে আমার উপর ডিপেন্ডেন্ট। আবার সে কাজ করে, সে তার আলাদা ইনকাম আছে, কিন্তু সে থাকে আমার বাসায়, বাসার মালিক আমি, অথবা বাসার টেনেন্সি এগ্রিমেন্ট আমার নামে, বাসার ভাড়া আমি দেই, আমিও কাজ করি। তো আমি ইউরোপ 21 উপরেও হয়ে যায় এবং আমার সাথে যদি থাকে তাহলে সবগুলো আমার সাথে এই দেশে আসতে পারবে এবং নাতিও আসতে পারবে। নাতি তো ডাইরেক্ট ফ্যামিলি মেম্বারে এমনিতেই আসতে পারবে, কারণ নাতির বয়স তো নিশ্চয়ই 18-র নিচে হবে, যেহেতু তার মেয়ের বয়স হচ্ছে 26 বা কত। তো আমি বলছি যে সবাই মিলেই করতে পারবে, সবাই মিলে ওইখানে স্পেনে অ্যাপ্লিকেশন করবে ইএ ফ্যামিলি পারমিটের জন্য। আপনার দুলাভাইয়ের করা লাগবে না, বাকি সবার করতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস সব একসাথে দিতে হবে। প্রথমে ওখান থেকে 6 মাসের ভিসা দিবে, তারপরে তারা এখানে সবাই মিলে চলে আসতে পারবে। তবে এখনই করতে হবে, কারণ হচ্ছে ডিসেম্বরের 31 তারিখের ভিতরে তাদেরকে এই দেশে ইন করতে হবে, আদারওয়াইজ সেই ইন করার সেই সুযোগটা আর পাবে না যারা নন ইউরোপিয়ান। ঠিক আছে, তো আশা করি ইউরোপিয়ান সহ নন ইউরোপিয়ান তাদেরকে 31 ডিসেম্বরের ভিতরে আসতে হবে। আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাকে আবারও চলে যেতে হচ্ছে একটি বিরতিতে, এবার একটা বিজ্ঞাপন বিরতি, খুব একটা বড় না, ফিরে আসবো খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে এলাম আপনাদের সামনে, আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম সাথে নিয়ে। আমি সলিসিটর মোহাম্মদ সেলিম, আমি ডিরেক্টর উইল্ড অ্যান্ড লিগ্যাল সলিসিটার্স। এই অনুষ্ঠান নিয়ে থাকি প্রতি শনিবার বিকেল 5টায়
প্রায় 1.5 ঘন্টা চলে এই অনুষ্ঠান, সরাসরি প্রচারিত হয়। এই অনুষ্ঠান যারা সরাসরি দেখতে মিস করবেন তাদেরকে আমি বলে দিচ্ছি যে চাইলে ইউটিউবে সার্চ করলে পাবেন, এবং এছাড়া ফেসবুকেও সার্চ করলে পাবেন। এটা লাইভ প্রচারিত হয়ে থাকে এবং পরবর্তীতে এটা থেকে যায়, সেভ থেকে যায়। এনটিভি ইউরোপের ফেসবুক পেজে অবশ্যই পাবেন। এছাড়া এই এনটিভিতে পুনঃপ্রচারিত হয় রবিবার সকাল 7:30টায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানে সবসময় আমি বলে থাকি যে আমি যেহেতু আপনাদের বিস্তারিত ইমিগ্রেশন হিস্ট্রি সম্পর্কে ভালোভাবে জানতে পারছি না, দেখতে পারছি না, আপনি বিস্তারিত আমাকে বলতে পারছেন না, ডকুমেন্টারি এভিডেন্স দেখাতে পারছেন না, সেই জন্য যদি ব্যাপক কমপ্লেক্স ইস্যু হয় তাহলে রিস্ক না নিয়ে সবচেয়ে ভালো হবে আপনি নিকটস্থ কোনো ভালো সলিসিটার কিংবা ব্যারিস্টারের শরণাপন্ন হয়ে যদি অ্যাডভাইস নেন, সেটা হবে যে সবচেয়ে কার্যকর অ্যাডভাইস। কারণ হচ্ছে উনি তখন এটা ডকুমেন্টস দেখতে পাবে, উনি আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, উনি আধা ঘন্টা 1 ঘন্টা ভরে আপনার কাছ থেকে ইনস্ট্রাকশন নিতে পারবেন, তখন সেটা প্রপার জেনুইন অ্যাডভাইস হবে। তো তারপরেও এই অনুষ্ঠান বা অন্যান্য বিভিন্ন আইন বিষয়ক যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে এই চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলে ব্রিটেনের, সেই চ্যানেলে সেই অনুষ্ঠানগুলোর অত্যন্ত গুরুত্ব আছে। সবগুলো অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান সহ এখানে আমরা যে গাইডলাইনগুলো দিয়ে থাকি, যে পরামর্শ দিয়ে থাকি, এটা থেকে একটি অন্তত জেনারেল গাইডলাইন পাওয়া যায়, এবং এই সেম সিনারিওতে আরও অন্যান্য যে শত শত মানুষরা আছেন তারা সকলে এটাতে উপকৃত হতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইইউ অ্যাপ্লিকেন্টস যারা, তাদের ব্যাপারে আবারও আমি স্মরণ করিয়ে দিচ্ছি। ইইউ অ্যাপ্লিকেশন সংক্রান্ত একটা ফোন ছিল গত সেগমেন্টে, যে ইইউ অ্যাপ্লিকেশন করতে হলে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সেপ্টেম্বরের প্রায় শেষ দিকে আমরা চলে আসছি এখন। আগামী ডিসেম্বরের 31 তারিখের মধ্যে ইউরোপিয়ান সিটিজেন যারা, তাদেরকে এই ইউকেতে এসে ঢুকতে হবে যদি বর্তমান এবং এত বছরে প্রচলিত যে আইন ছিল সেটার আওতায় যদি এখানে আসতে হয় এবং ভবিষ্যতে যদি এখানে থাকতে হয়, কাজ করতে হয় এবং এই দেশকে যদি নিজের স্থায়ী আবাস গড়ে তুলতে হয়, তাহলে আসতে হবে 31শে ডিসেম্বর 2020-এর মধ্যে। এসে তারপরে সেটেলমেন্ট অথবা সেটেলমেন্ট স্কিমের আওতায় অ্যাপ্লিকেশন করতে হবে, প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন। সেটা করার সময় আছে 30শে জুন 2021 সাল পর্যন্ত। সুপ্রিয় দর্শক, ব্রেক্সিটের ব্যাপারেও আমাদের সকলকে একটু খেয়াল রাখতে হবে কি হচ্ছে না হচ্ছে, কারণ ব্রেক্সিটের ডিল হবে কি হবে না সেটার একটা সর্বশেষ চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে অক্টোবরের মাঝামাঝির মধ্যেই, যেটা বোঝা যাচ্ছে। কারণ আলোচনা, আপনারা জানেন যে কোভিড-19-এর জন্য ব্যাপকভাবে এফেক্টেড হয়েছিল সমস্ত ইউরোপ সহ সারা বিশ্বে বড় বড় দেশগুলো কোভিড-19-এর জন্য এফেক্টেড ছিল, এখনও আছে, এবং সেটারই এফেক্ট পড়েছিল এই নেগোসিয়েশন পর্যায়ে। তো সেই এফেক্টের জন্য এটা কিছুদিনের জন্য বন্ধর মতোই ছিল, তার পরবর্তীতে আবার শুরু হয়েছে। তো এখন দেখা যাক কোথায় গিয়ে এটা ঠেকে, এবং এটার জন্য পরবর্তীতে আমাদের কমিউনিটিতে আমাদের কি এফেক্ট হয় এবং টোটাল ইউকের কি এফেক্ট হয়। কারণ ইউকে তো আমরা আমাদের দেশ হিসাবে নিয়েছি, আমরা যারা এই দেশে দীর্ঘদিন যাবত আছি এবং সম্ভবত এই দেশ ছেড়ে আর যাওয়া হচ্ছে না, সম্ভবত এই দেশে আমরা মারা যেতে পারি, আল্লাহ ভালো জানেন। তো যেহেতু এটাই আমাদের এখন দেশ হয়ে গেছে, এটাই আমার থাকা, কাজ করা, সমস্ত কিছু, এবং আমাদের সন্তানদেরও দেশ এই দেশটাই হয়ে গিয়েছে একরকম, এই দেশের কি এফেক্ট পড়ে, এই দেশের ইকোনমিতে কি এফেক্ট পড়ে, আমাদের জীবনযাত্রায় কি এফেক্ট পড়ে, টোটাল সব কিছু সম্পর্কে একটা সচেতন নাগরিক হিসেবে আমাদের খোঁজ খবর রাখা দরকার আছে বলে এটাই আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এছাড়াও এই অনুষ্ঠান সংক্রান্ত আপনাদের যে কোনো পরামর্শের জন্য যদি চান আপনারা ইমেল করতে পারেন, যে কোনো প্রশ্ন নিয়েও ইমেল করতে পারেন। প্রশ্ন নিয়ে ইমেল আমি পাই, আজকেও বেশ কিছু ইমেল আছে, উত্তর দিব ইনশাল্লাহ, চেষ্টা করবো যে কয়েকটা পারি। আমাদের টিভি স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, তো সেটা ইমেল করতে পারেন। তো জেনারেল কিছু কথাবার্তা বললাম, ফোন লাইনে বেশ কিছু কলার আছেন, আমি চলে যাচ্ছি ফোন লাইনে। কে আছেন এখন লাইনে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, বলবো? জি বলুন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আমি ইউরোপীয় ইউনিয়নের একজন নাগরিক, ইটালিয়ান নাগরিক। তো এখন আমি আমার ওয়াইফ হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট, কিন্তু এখানে আসার পরে 5 বছর ভিসা পাইতেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা জিনিস, যে আমার এখানে 4 বছর হয়ে যায় প্রায়, কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমি আমার
আমি আমার শাশুড়িও মারা গেছেন, শ্বশুর আছেন, শ্বশুরের অবস্থা মানে তো যার কারণে এনিওয়ে ফ্যামিলিগত প্রবলেম হয়তো বা ওইভাবে দেখার মতো ওইভাবে কেউ হয়তো বা নেই তাকে, কিন্তু আমার ওয়াইফ তার বাবাকে এই দেশ আবার সরি শেষের কথাগুলো আমি একটু ভাগা ভাগা শুনতে পাচ্ছি দর্শক। সহযোগিতা করতে পারেন আইনের মাধ্যমে বা আনতে পারবো কিনা এখানে বেনিফিটে আছি, তো কাইন্ডলি আমাকে একটু বলেন যে আর্লি অ্যাজ পসিবল। আপনি কাকে আনতে চাচ্ছেন, আপনার শ্বশুর না শাশুড়ি নাকি বাবা মা, কাকে? শ্বশুর আমার। আপনার শ্বশুর সাহেবকে আপনি আনতে চাচ্ছেন। আপনার কত বছর হয়েছে এখানে? এখানে 4 বছরের মতো হয়েছে। আপনি সেটেলমেন্ট স্কিমে অ্যাপ্লিকেশন করে একটা নাম্বার পাওয়া যায় প্রি সেটেলমেন্ট, অথবা সেটেলমেন্ট আপনি হয়তো পাবেন না যেহেতু 4 বছর হয়েছে। প্রি সেটেলমেন্ট স্ট্যাটাসটা পেয়েছেন? হ্যাঁ, সেটেলমেন্ট স্কিমে একটা অ্যাপ্লিকেশন করতে হয়। এখন ব্রেক্সিট হওয়ার জন্য এই একটা জিনিস সকল ইউরোপিয়ান নাগরিককে করতে হচ্ছে যারা ইউরোপিয়ান পাসপোর্ট ভবিষ্যতেও ক্যারি করবেন। তো প্রি সেটেলমেন্ট স্ট্যাটাসের একটা 16 ডিজিটের নাম্বার, সেটা কি আপনি পেয়েছেন? হ্যালো দর্শক, কি লাইনে আছেন? সম্ভবত আমি দর্শককে হারিয়ে ফেলেছি, দর্শক লাইন থেকে চলে গিয়েছেন। ওনার প্রশ্ন আমি বুঝেছি, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। ওনাকে প্রি সেটেলমেন্ট স্ট্যাটাস নিতে হবে, উনি যদি না নিয়ে থাকেন, আর যদি অলরেডি নিয়ে থাকেন তাহলে তো অবশ্যই ওনার কাছে প্রি সেটেলমেন্ট স্ট্যাটাস সংক্রান্ত যে রেফারেন্স নাম্বার 16 ডিজিটের রেফারেন্স নাম্বার, এই নাম্বারটা স্টার্ট হয় 3434 দিয়ে। 3434 তারপর হাইফেন, তারপর আবার 4টা নাম্বার হাইফেন, তারপর 4টা নাম্বার হাইফেন, তারপর শেষ 4টা নাম্বার, এই হচ্ছে 16 নাম্বারস। এই নাম্বারটা এই অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হয়। সেটেলমেন্ট অথবা প্রি সেটেলমেন্ট যেটাই হোক আপনি পাবেন। যদি প্রি সেটেলমেন্ট পান তাতেও কোনো অসুবিধা নেই, ওনারা এসছেন 4 বছর, উনি সেটেলমেন্টের জন্য যেহেতু কোয়ালিফাই করেন না, উনি নিশ্চয়ই প্রি সেটেলমেন্ট পেয়ে যাবেন, উনি এবং ওনার ওয়াইফ। তো উনি চাইলে ওনার প্যারেন্টস এবং ওনার প্যারেন্টস ইন ল, মানে ওনার শ্বশুর শাশুড়ি যারা আছেন, যদি কেউ জীবিত থাকেন বা যদি উনি চান যে তারা এখানে তার ফ্যামিলি মেম্বার হিসেবে তাদের সাথে জয়েন করবেন, সেটা উনি করতে পারবেন ওই অ্যাপ্লিকেশন। উনি আস্তে ছোট্ট করে একটা কথা বলেছেন, আমি বেনিফিটে আছি। বেনিফিটে থাকলেও কোনো অসুবিধা নাই। এই সেটেলমেন্ট প্রি সেটেলমেন্ট স্কিমের আওতায় যে ফ্যামিলি মেম্বারদেরকে জয়েন করানো হয়, এটা একটা সিম্পল অ্যাপ্লিকেশন। এখানে ইনকাম নিয়ে, টিটি রাইটস নিয়ে, এগুলো নিয়ে কোনো প্রশ্নও নাই। আর সেটেলমেন্ট প্রি সেটেলমেন্ট স্কিমের আওতায় টিটি রাইটস এখানে কোনো ইম্পর্টেন্ট কিছু নেই। এখানে হচ্ছে রেসিডেন্সটা ইম্পর্টেন্ট, বা রেসিডেন্স রিকোয়ারমেন্ট মিট করলেই তারা দিচ্ছে সেটেলমেন্ট স্ট্যাটাস। তো প্রি সেটেলমেন্ট স্ট্যাটাস যে, সেই স্ট্যাটাস যদি আপনার থাকে তাহলে অনলাইনে আপনি আপনার শ্বশুর সাহেবের জন্য আপনি করেন আর উনি যেই করুক বা সলিসিটারের মাধ্যমে করতে পারেন। সেই অ্যাপ্লিকেশন করলে বাংলাদেশে আপনার শ্বশুর সাহেব যদি থাকেন ওখানে ভিএফএস অফিসে উনি জমা দিবেন, তারপরে কয়েকদিনের মধ্যে ওনাকে 6 মাসের একটা ভিসা দেওয়া হবে। আসার পরে ওনার একটা প্রুফ অফ অ্যাড্রেস করে তারপরে আবার ওনার জন্য একটা প্রি সেটেলমেন্ট নেবেন। তারপরে এই দেশে আসার পর থেকে সম্পূর্ণ 5 বছর কমপ্লিট হওয়ার পরে সেটেলমেন্ট উনি নিতে পারবেন। আশা করি উনি প্রশ্নের উত্তর পেয়েছেন। উনি প্রথম যদি জিজ্ঞেস করেছিলেন আনতে পারবেন কিনা, জি আইনে এই প্রভিশন আছে, আনার অ্যাপ্লিকেশন করে আনা যাবে ইনশাল্লাহ। তো আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আমি পরবর্তী কলারের কাছে চলে যাচ্ছি। কে আছেন লাইনে, আপনার প্রশ্নটি করুন প্লিজ দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি আগে মাতিছিলাম আপনার লগে যে আগের সেগমেন্ট স্প্যানিশ দুইটা ছেলেমেয়ের লাগিয়া, জি তারা কি এক লগে অ্যাপ্লিকেশন করা লাগবে না সেপারেট করলে হইব? সেপারেট করলে হইব। তো সেপারেট করলে তো বারবার একই ধরনের ডকুমেন্টস দেওয়া লাগবে, সবাই একসাথে করতে পারলে ভালো। জি সরি, আপনার লগে আরেকটা দিন আপনার লগে ফোন করি, আমার আরো আত্মীয় এখন আমারে ফোন করে আরেকটা জিনিস লিখাইতাম আপনারে, বুঝছেন নি? জি শুনি, বলেন কি প্রশ্ন। যে কানোর তাইনো ওইও স্পেইনো তাইনোর এক মেয়ে, বুঝছেন নি? জি তো তাইনোর দুজনের আবার সিটিজেনশিপ আছে, ওয়াইফ হাজবেন্ড, কিন্তু মেয়ের নাই, কিন্তু মেয়ের বিয়াতি দুইটা হুরুতা আরব গরো থাকে জামাই লইয়া। তো এরে আনা যাইবনি ওলা ইউরোপিয়ান পারমিট দিয়া আনি না? না, এখানে যদি মেয়ের বয়স 21-এর বেশি হয় এবং মেয়ে যদি আলাদা থাকে তাহলে আবার ডিপেন্ডেন্সি প্রুফ করা লাগবে, মেয়ে সহ ওই টোটাল ফ্যামিলিকে, মেয়ের জামাই বাচ্চা সবাইকে যে তাদের উপরে আর্থিকভাবে নির্ভরশীল এটা প্রমাণ করা যাইতো না, কারণ টাইম দিরা না হিসাবে। সেটা আমি বলছি, সম্ভবত এটা সম্ভব হবে না তাদের জন্য, কারণ এটা তো বাস্তবে হয়তো না, কারণ তার মেয়ের জামাই তো নিশ্চয়ই কাজ টাজ করে, তো ওইটা একটু প্রবলেম তাদের জন্য আর কি। তারা পারবে না, এই স্টেটে পারবে না আনলেস যদি তারা একসাথে থাকে এবং বেশ কিছুদিন যাবত থাকে। এখন তার হাতে তার সময় আছে 3 মাস। না আরেকটা জিনিস, যে আরেকটা লাস্ট কোশ্চেন, যে কারা যদি লিডারশিপ ভিজিটে আনাই দেন, ভিজিট ভিসা আনিয়ে রাখতে পারবা না?
না, ভিজিট ভিসা আনার পরে ওই যে ডিপেন্ডেন্সি বা মেম্বার অফ আ সেম হাউসহোল্ড তখন প্রুভ হবে না, কারণ এখানে আসার পরে তখন দুইটা জিনিস মিট করতে হবে, একটা হলো প্রায়র ডিপেন্ডেন্সি, একটা হচ্ছে প্রেজেন্ট ডিপেন্ডেন্সি, অথবা প্রায়র মেম্বার অফ আ সেম হাউসহোল্ড, প্রেজেন্ট মেম্বার অফ আ সেম হাউসহোল্ড, বা মিক্স অ্যান্ড ম্যাচ। প্রায়র মানে হচ্ছে ইউকেতে আসার আগে তারা একসাথে থাকতেন অথবা ডিপেন্ডেন্ট ছিলেন। তাহলে ইউকেতে আসার আগে মানে স্পেনে যে এখন আছেন তারা তো একসাথে নাই এবং একসাথে তো মানে ডিপেন্ডেন্টও না, আর্থিকভাবেও ডিপেন্ডেন্ট না। তাহলে প্রায়র যে রিকোয়ারমেন্টটা এইটা মিট হবে না। প্রেজেন্ট হয়তো আনার সাথে সাথে এক বাসায় থাকতে পারে, তাহলে অর্ধেক রিকোয়ারমেন্ট মিট হবে, অর্ধেক হবে না। তো এইভাবে করে মানে ভিজিট ভিসায় এসে যে আবার সুইচ করে ফ্যামিলি মেম্বার হয়ে যাবে সেটা সম্ভব হবে না, বা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হয়ে যাবে সেটা এই ক্ষেত্রে সম্ভব হবে না তাদের। ফিউচারে যদি ডিপেন্ডেন্ট থাকে সেটা সম্ভব হইতো, কিন্তু ইউকে তো সম্পূর্ণরূপে ইইউ রেগুলেশনস এর সমস্ত কিছু কাট অফ হয়ে যাচ্ছে 31শে ডিসেম্বর তারিখে। তো আসবে কবে, আবার ডিপেন্ডেন্সি শো করবে, ডিপেন্ডেন্সি মানে টাকা পাঠাইতে থাকবে, কত মাস পাঠাবে, এখানে সময়টা কই আর। ঠিক আছে, প্রথম যে কেসটা তাদের পরিস্থিতিটা ভালো, কিন্তু এখন আপনি যেটা বললেন সেটার আবার ডিফারেন্ট, দুইটার পার্থক্য আপনি মনে হয় বুঝতে পারছেন আমি কি। আগে যদি আগে তো এই মেয়ে কিন্তু আগে 2 বছর আগে বাপর লগে আসছিল তারার লগে, কিন্তু বর্তমানে না, বর্তমানে না, বর্তমানে না। আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, হ্যালো কলার, আপনি টিভি ফলো করছেন? টিভি ফলো করার প্রয়োজন নাই, টিভি কয়েক সেকেন্ড পরে শোনা যায়, দেখা যায়। তো আপনি আমার সাথে টিভি মিউট করে শুধু ফোনে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আচ্ছা, আমার ছেলে ওই দেশের জন্ম, তার আগামী মাসে 10 বছর হবে আর কি। জি। সে একবার ওই যে আমরা 2.5 বছর ভিসাতে আছি আর কি, জি, আমার ছেলে সহ। তো আমরা একবার দেশে গিয়ে আসছি, এতে কোনো সমস্যা হবে কিনা? দেশে গিয়ে 10 বছর হইতেছে। দেশে গিয়ে কতদিন ছিলেন আপনারা, ছেলে সহ? এই ছেলেটা সহ আপনারা দেশে গিয়েছিলেন, কতদিন ছিলেন? না, হয়তো 15 দিনের মতো। কোনো অসুবিধা হবে না দর্শক। আচ্ছা, আর আরেকটা জিনিস হইলো যে আপনার প্রশ্নটা হচ্ছে সে তো ব্রিটিশ সিটিজেনশিপের অ্যাপ্লাই করবে মানে 10 বছর পূর্ণ হওয়ার পরে, এই অ্যাপ্লিকেশনে কোনো অসুবিধা হবে কিনা, এই না? জি জি জি, সেই অ্যাপ্লিকেশনে এটা কোনো অসুবিধা হবে না। প্রশ্ন আছে যে দেশের বাইরে গিয়েছিল কিনা, সেখানে আপনি ইয়েস দিবেন, সেখানে এই যে ভিজিট করতে গিয়েছিল সেটার মানে বলবেন, আপনি এটা ডিসক্লোজ করবেন, এবং পাসপোর্টে তো এটা স্ট্যাম্প দেওয়া আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস হইলো যে তার করতে গেলে কি কি কাগজপত্র লাগবে এবং আমাদের ফিস কত আসবে, এটাই। ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের কথা বলছেন? জি জি, এই তো সে 10 বছরের যেটা আর কি ব্রিটিশ সিটিজেন হবে না, এখানে জন্ম আর কি। তার কবে হবে, কবে তার? সামনের মাসে আর কি। সামনের মাসে কয় তারিখে? এই তো সামনের শেষের দিকে আর কি। আচ্ছা, কেন এই প্রশ্ন করেছি জানেন দর্শক? আগামী মাসের 5 তারিখ থেকে সম্ভবত, এখনো অ্যানাউন্সমেন্ট আসে নাই, আসার সম্ভাবনা আছে। এই সম্পূর্ণ প্রশ্নটা যদি একটু আমার ফোন রাখার পরে, কারণ আমি ফোনের শোনা যাইতেছে না পুরো। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন রাখুন, আমি উত্তর কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা ফিস আসবে, আর এবং এই যে এক মাস ছিল দেশে, এতে কোনো অসুবিধা আসবে কিনা আর কি। জি, উত্তর দিচ্ছি। থ্যাংক ইউ। আপনি ফোন রেখে টিভির পর্দায় চোখ রাখুন। প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি, সে অ্যাপ্লিকেশন করতে হবে 10 বছর পূর্ণ হওয়ার পরে। কিছু অ্যাপ্লিকেশন যেরকম 28 দিন আগে করা যায়, এটা 28 দিন আগে করার অ্যাপ্লিকেশন, এটা করতে হবে পূর্ণ 10 বছর কমপ্লিট করে সেই তারিখে অথবা তারপরে যে কোনো দিন করতে পারে। এবং এই কি ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে, প্রথমে তো অবভিয়াসলি বার্থ সার্টিফিকেট, তারপরে রেড বুক, তারপরে বিভিন্ন সময় ডাক্তারের কাছ থেকে যে লেটারগুলো এসছে, হসপিটাল থেকে লেটার এসছে প্রথম দিকে সেগুলো, তারপরে শুরু হয়ে গেল তার 3 বছর হয়ে গেলে তার স্কুল থেকে বিভিন্ন সময় লেটার, স্কুলের প্রোগ্রেসগুলো, প্রতি বছর যে প্রোগ্রেস হয়, তারপরে এই সব সময় যে কোন সময় কোন ডাক্তারের সাথে জড়িত ছিল, ডাক্তারের কাছ থেকে লেটার, হসপিটাল থেকে কোনো সময় লেটার থাকলে সেগুলো, তারপরে প্রত্যেক কোনো স্কুল পরিবর্তন হয়ে থাকলে সেই প্রতিটা স্কুল থেকে লেটার, মানে এটা প্রুফ করা যে পুরো 10 বছর সেই দেশে ছিল।
সে বাইরে ছিল না, তারপরে শেষের কিছু অংশ তো তার ভিসাই আছে, মানে হোম অফিস জানেই যে সে এখানে আছে, তাকে তো ভিসাই দিয়েছে, তারপরে ওই সমস্ত মানে সমস্ত ডকুমেন্টস তাকে তার রেসিডেন্সি প্রুফ করা, জন্ম থেকে শুরু করে এই দেশের সমস্ত রেসিডেন্স প্রুফ করা, এবং আপনাদেরও প্রুফ অফ অ্যাড্রেস যে আপনাদের সাথে সে আছে গত কয়েক বছরের, আপনাদের 2-2.5 বছরের দিলেই চলবে, আপনাদের পুরো 10 বছর লাগবে না, কিন্তু বাচ্চাটার পুরো 10 বছরের দিতে হবে। রেড বুক থেকে শুরু করে অদ্যাবধি যত ধরনের ডকুমেন্টস আপনারা দিতে পারেন, এবং আপনাদের সাথে থাকে, কারণ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে প্যারেন্টকে রেসপন্সিবিলিটি কে নিচ্ছে, মানে সোল একজন নাকি দুইজন, এই সমস্ত কিছু তারা দেখে, বেস্ট মানে ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড হিসাবে এই সমস্ত তাদের দেখতে হয়। তো ওই সমস্ত ডকুমেন্টসও দিবেন, এটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হচ্ছে MN1 অ্যাপ্লিকেশন, অনলাইনে ফর্ম ফিল আপ করা লাগে, 2 জন রেফারি লাগবে, একজন হতে হবে প্রফেশনাল, যিনি প্রফেশনাল ক্যাপাসিটিতে তাকে চিনে, আপনি তার কোনো স্কুলের টিচার কিংবা ডাক্তার এনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। যদি না হয় তাহলে আপনার কোনো বন্ধু বা কোনো আপনাদের যদি প্রফেশনাল কেউ থাকে, আপনার যেহেতু ভিসা টিসা করিয়েছেন আপনাদের নিশ্চয়ই লয়ার আছে একজন, সেই লয়ার একজন প্রফেশনাল পারসন, উনি প্রফেশনাল ক্যাপাসিটিতে আপনাকে এবং বাচ্চাটাকে চেনে, উনিও একজন প্রফেশনাল রেফারি হতে পারবেন। এছাড়া আরেকজনকে হতে হবে যে কোনো ব্রিটিশ পারসন, ব্রিটিশ অথবা আইরিশ বলা আছে যদিও, ব্রিটিশ অথবা আইরিশ একজন যে কোনো পারসন, সে হতে হবে, কোনো ক্রিমিনাল রেকর্ড তার থাকতে পারবে না, এবং 2 রেফারি একজন আরেকজনের আত্মীয় হতে পারবে না, আপনাদেরও ডাইরেক্ট আত্মীয় হতে পারবে না, মানে 2টা রেফারি লাগবে, এটা আপনারা খোঁজ নিলে জানতে পারবেন কিরকম। আর হচ্ছে তার ওই যে ট্রাভেল হিস্ট্রি এটা লিখতে হবে, তার পাসপোর্ট লাগবে, গত 5 বছর কোথায় কোথায় ছিলেন আপনারা সেগুলোর লিখতে হবে, তবে প্রুফ অফ অ্যাড্রেস 5 বছরের দিতে হবে না, আপনাদের কোথায় কোথায় ছিলেন। বাচ্চার সব ধরনের ডকুমেন্টস দিবেন 10 বছরের। আর হচ্ছে এটার ফি কত আপনি জানতে চেয়েছেন, ফি হচ্ছে আমার যতটুকু মনে পড়ে 1077 পাউন্ড 20 পেনি বা এরকম, আপনি একটু চেক করে নেবেন, 1050 থেকে 1100 এর মধ্যে এই ফিটা, ঠিক আছে। এটা হলো বাচ্চাদের অ্যাপ্লিকেশনের ফি। তবে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে কবে হচ্ছে তার 10 বছর, তার 10 বছর আপনি বলেছেন অক্টোবরের শেষ দিকে হচ্ছে। দর্শক একটু খেয়াল রাখবেন, হতে পারে এই আগামী 2-1 দিনের ভিতরে অ্যানাউন্সমেন্ট আসবে, অক্টোবরের শুরু থেকে ভিসা ফিসে চেঞ্জ আসতে পারে, অক্টোবরের শুরু থেকে, এটা এখনো অ্যানাউন্সমেন্ট হয় নাই, এটা অ্যানাউন্সমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল যে অক্টোবরের শুরু থেকে ভিসা ফিস চেঞ্জ হলে, আজকে আমি যে এখন ফি বললাম হতে পারে এই ফিটা কিন্তু ডিফারেন্ট হতে পারে, কিছু বাড়তে পারে অথবা কিছু কমতেও পারে, কি হবে আমি এই মুহূর্তে জানি না, যখন যেদিন আপনি অ্যাপ্লাই করবেন সেদিন আপনি এটা চেক করবেন, পাবেন। তবে অ্যাপ্রক্সিমেটলি আমি যে ধারণা দিলাম 1100-র কাছাকাছি এই ধরনের হচ্ছে আপনার মানে ফিস যাবে, আর এটা অনলাইনে করতে হবে, এই হচ্ছে এটার সময় লাগে প্রায় 2-3 মাস। এই হচ্ছে টোটাল আপনার প্রশ্নের উত্তর। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন, বিস্তারিতই বলেছি, তো আশা করি স্যাটিসফাইড হবেন আপনি। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে, কে আছেন এখন লাইনে, আপনার প্রশ্নটি করুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন ভাই? জি জি ভালো আছি। আচ্ছা, আমি ওদেশে আমার ওয়াইফ মারা যাওয়ার পরে সেকেন্ড ম্যারেজ করছিলাম বাংলাদেশে গিয়া। জি। তা আমি ব্রিটিশ থাকি, একটা মেয়ে হইছে, মেয়েটা ব্রিটিশ পাসপোর্ট পাইছি, পাওয়ার পরে মেয়েটারে আমি আন্না বছর 1.5 বছর লন্ডন আন্না রাখিয়া নিয়া দিয়েছি, মেয়ের মার গেছে। জি। এখন মেয়ের মায় ইসল জেনে ইংলিশ সার্টিফিকেট ওটা করতে পারেন না। জি। এটা ছাড়া আর কোনো ব্যবস্থা আছে নি ভাই, আমার একটু বুঝাইয়া হইবেন। এটা ছাড়া ব্যবস্থা যেটা সেটা অনেক ডিফিকাল্ট একটা ব্যবস্থা, সেটা যদি বলতে হয় যে লার্নিং ডিসেবিলিটি একটা মানুষের শেখার সম্ভব না, এইটা ডাক্তারের কাছ থেকে যদি অত্যন্ত স্ট্রং লেটার থাকে যেটা বিশ্বাস করানো খুব কঠিন হয়, কারণ উনি তো কিছু না কিছু লেখাপড়া করতে পারেন এবং লেখাপড়া তো উনি জীবনে আগে হলে কম বেশি যাই হোক করেছেন, তো ওরা বলবে যে না আমরা এই লার্নিং ডিসেবিলিটি এটাকে অ্যাকসেপ্ট করি না, এটা খুব সহজ না, এটা খুবই কঠিন আর কি। কারো বয়স 65-র বেশি হলে তার এই ইংলিশটা লাগে না, 18-র কম হলে লাগে না, কিন্তু ওনার নিশ্চয় বয়স এত না, ওনার বয়স তো কম তাই না? 28। হ্যাঁ সরি 28, তো অবভিয়াসলি ওনার এটা লাগবে। তো এই ওনাকে এই এক্সামটেড করানোটা অত্যন্ত ডিফিকাল্ট, এটা হচ্ছে লার্নিং ডিসেবিলিটি প্রুফ করতে হবে। যদি ডাক্তারের কাছ থেকে অনেক স্ট্রং কোনো লেটার পাওয়া যায় তাহলে একটা কথা, কিন্তু এটা পাওয়া মানে ওদেরকে কনভিন্সড করাটা, এমনকি কোর্টকে কনভিন্সড করাটাও হয়ে যায় খুব ডিফিকাল্ট।
তো আমি পরামর্শ দিব যে আমি তো দেখি সবারই অনেকেরই কষ্ট হয়, কিন্তু কোনো না কোনোভাবে মানে কষ্ট করে হলেও এই A1 লেভেলটা খুব মানে অনেক মানে ডিফিকাল্ট লেভেল না, ইংলিশের ভেরি বেসিক লেভেল। এটা লেখা বা পড়ার সাথে সম্পৃক্ত না, কথা বলার সাথে, মানে কোনো রকমে কিছু কথা বলতে পারলেই হয়। এটা 10 মিনিটের একটা পরীক্ষা হয়, ইন্টারভিউয়ের মতো একটা কথোপকথন হয়। তো এইটা চাইলে বাংলাদেশে ট্রেনিং সেন্টার আছে, এইগুলা ভালো দেখে আপনি যদি তাকে ট্রেনিং করান বা লেসন নেওয়ান, একবারে না হোক 2, 3, 4 বারে দেখা যাচ্ছে মানুষ তো পাস করে। A1 লেভেল লাগবে, ভেরি বেসিক লেভেল কিন্তু এটা। ঠিক আছে দর্শক? অন্য পন্থা যেটা, সেটা দেখা যাবে যে আপনি টাকা পয়সা খরচ হবে, কোর্ট আপিল করতে পারেন, নেই করতে পারেন। এবং অন্য পন্থা যদি আপনি একবার বলেন যে আমার লার্নিং ডিসেবিলিটি আছে, এটা করে দেখা গেল এটা শেষ পর্যন্ত ভিসাটা করতে পারলেন না, কোর্টেও জিততে পারলেন না, পরে আবার কি করা হলো, ওই ভদ্রমহিলা আবার কষ্ট করে পাশ করে ফেললেন। তখন ওরা বলবে যে আপনি 1 বছর আগে বললেন যে আপনি পড়তে পারেন না, লার্নিং ডিসেবিলিটি আছে, আর এখন আপনি আবার সার্টিফিকেট পাশ করে নিয়ে আসছেন, তাহলে আপনার তো ক্রেডিবিলিটিটা ভালো না, মানে আপনার কথা আমি বিশ্বাস করতে পারতেছি না, আপনি একবার এক এক কথা কেন বলেন। এই লার্নিং ডিসেবিলিটির এই রিস্কি কাজটাতে না গিয়ে আপনি স্ট্রেট ফরওয়ার্ড যেটা, সেটা হচ্ছে যে কষ্ট হতে পারে হয়তো, এখন কষ্ট না করলে তো কেষ্ট মেলে না, তো একটু কষ্ট করে ওনাকে বারবার পরীক্ষা ভালো করে দিয়ে উনি একটু কষ্ট করুক, এটা মানে ভেরি বেসিক একটা ইংলিশের লেভেল, ওইটাতে উনি পরীক্ষা দিয়ে পাশ করে আসুক, সেটা হবে যে বেস্ট অ্যাডভাইস। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? বুঝছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার। জি। আমি এখন পেনশনার মানুষ। জি। ওই স্ট্যাক পেনশন জেনে, হ্যাঁ, ওটা যদি আমি দেশে যাই স্টিল ভাই মুনি নাকিটা দেশে একটা এখানে ওদেরকে নোটিফাই করতে হয়, দেশে গেলে পেনশনের টাকা আপনি দেশে গেলেও পাবেন, বেনিফিটের টাকা এফেক্ট করে, পেনশনের টাকা তো দেশে থাকলেও আপনি পাবেন। ওদেরকে জানাইতে হবে আপনি যদি দেশের ব্যাংক অ্যাকাউন্টে চান, দেশের ব্যাংক অ্যাকাউন্টে দিবি, এখানের ব্যাংক অ্যাকাউন্টে যদি যেভাবে আপনি পাচ্ছেন সেটাই রেখে যেতে চান, তাতেও কোনো অসুবিধা নাই, পেনশনের টাকায় তো এফেক্ট করে না দর্শক। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? ওকে, আসসালামু আলাইকুম। বেস্ট অফ লাক দর্শক, থ্যাংক ইউ। আপনার ওয়াইফের ইংলিশ পরীক্ষা ভালো হোক, দোয়া করি। আরও সকলে যাদের যা পরীক্ষা টরীক্ষা আছে সবাই ভালো করুক, সবাই সবার জন্য দোয়া করি। তো প্রিয় দর্শক, আর একটা ফোন কলের প্রশ্ন নিয়ে আমি চলে যাব ব্রেকে। কে আছেন এখন ফোন লাইনে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইতালি থেকে আসছি, ইউরোপিয়ান পাসপোর্ট। আমার ছেলে 18 প্লাস, অন্য ছেলে 13। আমি এখন ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে চাই, এখন কি কি দরকার লাগবে এটা একটু জানতে চাই। আপনার অনুষ্ঠানটা যে দেখি সবসময় ভালো লাগে এবং উপকৃত হই। থ্যাংক ইউ। আপনি সম্পূরক একটা দুইটা প্রশ্নের আমাকে উত্তর দেন। আপনার সেটেলমেন্ট স্কিম বা পার্মানেন্ট রেসিডেন্স হয়ে গেছে ইউকেতে? যে সেটেলমেন্ট স্ট্যাটাস আছে আমাদের। কবে পেয়েছেন এটা? গত 1 বছর, গত জুনে 1 বছর হবে। আমরা এই দেশে 7 বছর চলে আসতেছি। আচ্ছা, আর হচ্ছে আপনি আপনার ছেলেদের কথা কেন বলেছেন? তাদেরকেও কি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করাতে চাচ্ছেন, এটা বলছেন? জি, আমরা সবার এই রকম 7 বছর হয়েছে, সবার সেটেলমেন্ট মোর দেন 1 ইয়ার আগে পাওয়া গিয়েছে, এই তো? জি জি জি। আচ্ছা, আপনি অন্ততপক্ষে ট্রিটি রাইটস এক্সারসাইজ কিভাবে করেন? আপনার ওই যে কাজ টাজ করেন কিনা? জি জি, না, আমার হাজবেন্ডের কাজ করে উনি করবেন না সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন? না, আপাতত না, আমিও না, আমার ছেলেদের করতে চাই। ওকে। 13 আর আপনি তো আছেনই মুরব্বি, ঠিক আছে। তো আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি, আমাকে যেতে হবে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। বিরতি থেকে ফিরে এসে প্রথমেই উত্তরটা দিব, আপনি টিভির পর্দায় চোখ রাখুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে যাচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে, শীঘ্রই ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে এলাম আপনাদের সামনে আপনাদের প্রিয় আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম কে সাথে নিয়ে। সুপ্রিয় দর্শক, আমি সলিসিটর মোহাম্মদ সেলিম, আমি ডিরেক্টর উইল্ড অ্যান্ড লিগ্যাল সলিসিটার্স নামক একটি প্রতিষ্ঠানের। তো আমি এই অনুষ্ঠান নিয়ে প্রতি শনিবারে আপনাদের সামনে হাজির থাকি। সুপ্রিয় দর্শক, সর্বশেষ বিরতিতে যাওয়ার আগে ফোন কল নিয়েছিলাম, একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন আমাদের দর্শক। তো উনি ইইউ নাগরিক, তবে এখানে সেটেলমেন্ট স্ট্যাটাস আছে, মোর দেন 1 ইয়ার যাবত আছে এবং টোটাল এই দেশে ওনার 7 বছর হয়েছে এবং ওনার সন্তান আছেন 2 জন, 2 ছেলে। বড় ছেলের 18-র উপরে বয়স, 18 প্লাস, এবং তারপরের ছেলের হচ্ছে 13 বছরের মতো বয়স। এবং সব এই 3 জন, ওনার হাজব্যান্ড আছেন, কিন্তু হাজব্যান্ডকে ছাড়া শুধু ওনারা 3 জন, মা এবং 2 ছেলে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন। কি করতে পারবেন কিনা, প্রসিজিওর কি লাগবে টাকবে, এগুলো আর কি। তো প্রশ্নের উত্তরে হচ্ছে যে অবশ্যই করতে পারবেন ইনশাআল্লাহ, কারণ ওনারা রেসিডেন্স রিকোয়ারমেন্ট মিট করেন। রেসিডেন্স রিকোয়ারমেন্ট হচ্ছে গত 5 বছরের দেখাতে হবে যে 5 বছরের রেসিডেন্স আছে ওনাদের এই ইউকেতে এবং অন্তত গত 1 বছর যাবত ওনাদের সেটেলমেন্ট আছে। তো দুইটাই ওনার ঠিক আছে। তারপরে দেখতে হবে আউটসাইড দ্য ইউকে কতদিন ছিলেন। আউটসাইড দ্য ইউকে গত 5 বছরে 450 দিনের বেশি, অল টুগেদার টোটাল 450 দিনের বেশি ছিলেন না এবং কোনো একটা সিঙ্গেল ভিজিটে 6 মাসের বেশি ছিলেন না। তবে গত শেষ 1 বছরে, গত 365 দিনে 90 দিনের বেশি ইউকের বাইরে ছিলেন না, সেটাও হতে হবে। এই হচ্ছে রেসিডেন্স রিকোয়ারমেন্টসের এবং অ্যাবসেন্ট থাকার যে ক্রাইটেরিয়ার মধ্যে এইটা মিট করতে হবে। আর হচ্ছে ওনাকে লাইফ ইন দ্য ইউকে করতে হবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1ও করতে হবে ওনাকে, যেহেতু উনি হচ্ছেন অ্যাডাল্ট। যদি ওনার বয়স 65-এর নিচে হয় তাহলে ওনাকে এই দুটা করতে হবে, 65-এর উপরে হলে করতে হবে না। আর ওনার যেই ছেলেটির বয়স 18-এর উপরে হয়েছে সেই ছেলেকেও লাইফ ইন দ্য ইউকে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 এই দুটো করতে হবে। আনলেস যদি তার কোনো ইউনিভার্সিটি ডিগ্রি থাকে সেটা ভিন্ন কথা। যদি ইউনিভার্সিটি ডিগ্রি তার না থাকে, ডিগ্রি এখানে কোনো ডিপ্লোমা না বা এ লেভেল টে লেভেল এগুলো না, এটা হচ্ছে তার ইউনিভার্সিটির যদি ব্যাচেলর ডিগ্রি থাকে কমপক্ষে বা মাস্টার্স ডিগ্রি থাকে, কিন্তু 18 বছরে আমার মনে হয় না তার এই দুটোর কোনোটাই আছে। তো তার জন্য হয়তো তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা করতে হবে। আর 13 বছর বয়সী যে ছেলেটি, তার জন্য লাইফ ইন দ্য ইউকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো রিকোয়ারমেন্টস নাই। তো এনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। বড় 2 জনের অ্যাপ্লিকেশনের, মা এবং বড় ছেলের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে A1 আর ছোট ছেলেটার অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে MN1। সব অনলাইনে। অ্যাপ্লিকেশন ফি বড়দের হচ্ছে 1349 পাউন্ড 20 পেনি, আর 13 বছর বয়সী যে বাচ্চাটা তার হচ্ছে 1070 থেকে 80 পাউন্ডের মধ্যে। আর হচ্ছে তাদের 5 বছরের রেসিডেন্স রিকোয়ারমেন্ট দেখাতে হবে। আর 5 বছর যাবত যে তারা কাজ করেন, ওনার হাজবেন্ড যে কাজ করে, কারণ ওনার হাজবেন্ড কাজ করেন আর বাকিরা হচ্ছে ইএ ফ্যামিলি মেম্বার, কারণ ওনারা ইএ রুটে ছিলেন এই জন্য, বা ইএ সিটিজেন তারা, এই জন্য তাদেরকে দেখাতে হবে যে ট্রিটি রাইটস তারা এক্সারসাইজ করেন। 5 বছর না, সরি 6 বছর, মানে 1 বছর তো সেটেলমেন্টের পরে, তার আগের 5 বছর। তো টোটাল গত 6 বছরের তার এই কাজের রাইট, কাজ যে উনি করেছেন এই প্রুফগুলো যাবে এবং সকলের প্রুফ অফ অ্যাড্রেস যাবে। বাবা, মা, বাবা যেহেতু কাজ করেন এবং মেইন ইএ সিটিজেন, বাবা যদিও এখানে অ্যাপ্লিকেন্ট না হলেও বাবার এই ইএ ট্রিটি রাইটস বাবা এক্সারসাইজ করছিলেন। উনি ইউরোপিয়ান সিটিজেন, কিন্তু এখন ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে বাবা একজন অ্যাপ্লিকেন্ট না, শুধু মা আর 2 ছেলে। এক্ষেত্রে বাবার ডকুমেন্টসও যাচ্ছে, তারপর বাচ্চাদের বার্থ সার্টিফিকেট যাবে, আপনাদের ম্যারেজ সার্টিফিকেট যাবে যারা আপনারা হাজব্যান্ড ওয়াইফ। এই টোটাল হচ্ছে অ্যাপ্লিকেশন, অনলাইনে করা লাগে। তো আশা করি আপনি মোটামুটি উত্তরটা পেয়েছেন। তো আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন দর্শক প্লিজ। হ্যালো দর্শক, আপনি টিভিতে কানেক্টেড হয়ে গিয়েছেন লাইভ প্রোগ্রামে। আপনি ফোনে কথা বলেন আমার সাথে, টিভির ভলিউম মিউট করে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লন্ডন। জি, আপনার প্রশ্নটি করুন দর্শক। হ্যাঁ, আমি লন্ডন থেকে। জি, হ্যালো, আমি শুনতে পাচ্ছি। আপনি টিভি কিন্তু ফলো করবেন না, ফোনে আমার সাথে কথা বলুন। আচ্ছা, আমি 7 ইয়ার্স রুটসে আইলার পাইছি। আমার বাচ্চা না এখন 10 ইয়ার্স। তো অলরেডি আমি ন্যাচারালাইজেশনের অ্যাপ্লাইও করে দিয়েছি। এখন হ্যাঁ, শোনা যাচ্ছে?
হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছিলাম দর্শক। আপনি, আমি জানি না টিভি ফলো করছেন নাকি, কেন কলে আপনি একটু ডিস্টার্ব হচ্ছে। আপনি বলে ফেলুন। আপনি আইলার পেয়ে গিয়েছেন, তারপরে বলুন। জি হ্যাঁ, আমি আইলার পেয়েছি। ইভেন আমার বাচ্চার ন্যাচারালাইজেশনেরও আমি আই এম এক্সট্রিমলি সরি দর্শক, আপনার কলটা কোনো কারণে যান্ত্রিক ত্রুটি হচ্ছে। আমি না হয় আপনাকে ড্রপ করি, আমি লাস্টবারের মতো ট্রাই করি, আপনি বলুন, শোনার চেষ্টা করি, বলুন। হ্যাঁ, আমি ন্যাচারালাইজেশনেরও অ্যাপ্লাই করেছি আমার বাচ্চা। তো আই এম ভেরি সরি, আপনি পরে আবার ফোন করে ট্রাই করুন। আপনি অন্য নাম্বার ইউজ করতে পারেন, অন্য ফোন ইউজ করতে পারেন। অনেক সময় ফোনের নেটওয়ার্ক, ফোনের নেটওয়ার্ক খারাপ থাকে, ভালো থাকে কোনো জায়গায়। যাই হোক, আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আপনি আবার চেষ্টা করলে, আগের কলারের কাছে বলছি, আপনি আবার চেষ্টা করলে আমি চেষ্টা করব কথা বলতে। আমি নেক্সট কলে চলে যাচ্ছি, প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, আপনার একটা ইয়ার অনুষ্ঠান। জি, আপনি প্রশ্ন করুন দর্শক, আমি শুনছি। জি, আমার প্রশ্ন না, মানে আপনার অনুষ্ঠানটার সম্পর্কে আগে দিয়ে একটা কথা বলতে পারবো কি? হ্যাঁ, বলতে পারবেন, অবশ্যই। আই ওয়েলকাম। আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন লিগ্যাল অ্যাডভাইস প্রোগ্রাম দেখি, কিন্তু আপনার প্রোগ্রামটা এত ভালো যে অনেক লোক অনেক উপকৃত হয়। আমি মনে করি আর কি আমরা উপকৃত হই, কিন্তু আপনি যেরকম পুঙ্খানুপুঙ্খ আলাপ আলোচনা করেন অপ্রশ্নের জন্য অনেক মানুষ অনেক উপকৃত হয়। আমি মনে করি আপনার যে লেভেলে অনুষ্ঠানটা হইতেছে, এই লেভেল যেন সবসময় বজায় থাকে, যাতে মানুষ উপকৃত হয়, আমি মনে করি, এবং আপনার উত্তরোত্তর উন্নতি কামনা করি, এটাই আর কি। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে, আপনার এই কমপ্লিমেন্টের জন্য। এবং এই যে কমপ্লিমেন্ট, এটায় আমার অনুষ্ঠানকে আরো সুন্দর করে করার জন্য, অনুষ্ঠানে আরো ভালোভাবে অনুষ্ঠান করার চেষ্টা করতে আমাকে আরো আগ্রহী করে তুলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এটার জন্য, তো আপনার এই প্রেইজের জন্য ধন্যবাদ দর্শক। এবং আমি জানি আপনি এই কথা বলার জন্য বেশ কিছুক্ষণ লম্বা সময় ওয়েটিংয়েও থাকতে হয়েছে, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এটার জন্য। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে? আপনার প্রস্তুতি করুন দর্শক। হ্যালো 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 ইয়েস, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি একটা অ্যাডভাইস নিতে চাচ্ছি। জি বলুন। আমি জানুয়ারির এন্ডের দিকে আমি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি। আর ফেব্রুয়ারির 25 তারিখের দিকে আমি গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিছি। জি। তো ওরা আমার কাছ থেকে মানে পাসপোর্ট নিয়ে গেছে কপি, তো এখন পর্যন্ত কোনো কিছু আসে নাই। তো আর কতদিন লাগতে পারে বা কোনো কিছু করার আছে কিনা? জি অবশ্যই আছে, কিছু কিছু কাজ করার আছে আপনার, যেহেতু 6 মাসের বেশি হয়ে গেছে, এমনকি বায়োমেট্রিক দেওয়ার দিন থেকেও 6 মাসের বেশি হয়েছে। আপনি যদি ফেব্রুয়ারিতে বায়োমেট্রিক দিয়ে থাকেন, অগাস্টের আপনার 6 মাস হয়ে গেছে, এখন সেপ্টেম্বর চলছে, আপনি হোম অফিসে একটা ফোন করেন, আপনার ফোন করার নাম্বার একটু গুগল করলেই আপনি পাবেন। তবুও আমি বলে দিচ্ছি নাম্বারটা, আপনি যদি এখনই নোট করতে পারেন, নাম্বারটা আমি বলি 0300 123 2241, এই হচ্ছে নাম্বার 0300 123 2241। এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। ফোন করে কয়েকটা বলবে যে ন্যাচারালাইজেশনের ব্রিটিশ সিটিজেনশিপের ক্যাটাগরির জন্য এত নাম্বার অত নাম্বার, সেই নাম্বারে গিয়ে আপনি তারপরে তাদেরকে আপনার রেফারেন্স নাম্বার, নেম, ডেট অফ বার্থ এগুলো বলবে, এগুলো জিজ্ঞেস করবে, আপনি বলবেন, বলে তারপরে পুরোটা বলবেন। এই একটা ইনকোয়ারি করলেন আপনি। পাশাপাশি আপনি চাইলে চিঠি লিখতে পারেন তাদেরকে, চিঠি লেখার ব্যবস্থা আছে। আপনাকে লিভারপুলের অ্যাড্রেস হয় ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে যেটা, সেটা দি ক্যাপিটাল বিল্ডিং একটা আছে, ওই অ্যাড্রেসটা যেটা, সেটাতে আপনি চিঠি লিখবেন, আপনার রেফারেন্স নাম্বার সব কিছু দিয়ে পুরো ব্যাপারটা লিখবেন। আপনি লিখতে পারলে ভালো, অথবা কাউকে দিয়ে লেখাতে পারেন, আপনার সলিসিটার থাকলে তাকে বলতে পারেন, উনিও লিখতে পারেন, অথবা যারা লিখতে পারবে, আপনি যদি পারেন ভেরি গুড, যদি অন্য সহযোগিতা নিতে চান নিতে পারেন। এইটাও যদি কাজ না হয়, তাহলে আপনি আপনার লোকাল এমপিকে বলতে পারেন। লোকাল এমপিকে বললে, এমপি যদি ইনকোয়ারি করে, এমপিদের জন্য আলাদা সেকশন আছে হোম অফিসে, এবং সেটা 14 দিনের ভিতরে একটা রেসপন্স দিতে তারা বাধ্য, ঠিক আছে? তো আপনি এই জিনিসগুলো করতে পারেন। আর সর্বশেষ যদি আরো বহুদিন লেগে যায়, ধরেন কারো 2-3 বছরেও কোনো ডিসিশন দিচ্ছে না,
আপনি কমপ্লেইন করতে পারেন, হোম অফিসের কমপ্লেইন সেকশন আছে, কিন্তু অতদূর পর্যন্ত ইনশাআল্লাহ যাওয়া লাগবে না। অতদূর পর্যন্ত যাওয়ার অ্যাডভাইস আমি তো শুরুতেই দিতে পারি না। আমি যে স্টেপগুলো বললাম এইগুলো আপনি নেয়ার চেষ্টা করতে পারেন, আমার মনে হয় এতেই কাজ হবে। তবে মাঝখানে আপনার লক্ষ্য আপনার এটা জিনিসটা একটা জিনিস তো মনে রাখা উচিত যে মাঝখানে একটা লম্বা সময় লকডাউন ছিল, কোভিড-19 এর জন্য এফেক্টেড ছিল, এই জন্য অনেক কাজ কিন্তু আমাদের পুরো জীবন ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে, হোম অফিসেরও অনেক কাজ ডিলে হয়েছে তখন, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এখন। তারপরেও আপনি যেহেতু 6 মাসের বেশি হয়েছে আপনি ইনকোয়ারি করতে পারেন দর্শক, এই যেগুলো বললাম এইগুলো করতে পারেন। আর কিছু প্রশ্ন আছে আপনার? না, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে? আপনার প্রশ্নটি করুন দর্শক। হ্যালো, হ্যাঁ কলার, আপনি লাইনে আছেন, কথা বলতে পারেন। লাইনটা কেটে গিয়েছে, আমি পরের কলারের কাছে চলে যাই। কে আছেন লাইনে? আপনার প্রশ্ন করুন দর্শক। হ্যালো হ্যালো, জি দর্শক, আপনি টিভি মিউট করে শুধু ফোনে কথা বলুন। আমি সকল দর্শকের উদ্দেশ্যে বলছি, যারা ফোন করবেন তারা কাইন্ডলি টিভির মিউট অফ করে ফোনে কথা বলবেন, কারণ এইখানে আমরা যখন ফোনটা নেই সেখান থেকে এই পুরো নেটওয়ার্ক হয়ে, তারপরে স্কাই হয়ে, কি হয়ে আমি জানি না, আমি তো টেকনিক্যাল লোক না, কিন্তু এটা আপনার টিভিতে যখন দেখেন ততক্ষণে 5-7 সেকেন্ড ডিলে হয়ে যায় লাইভ, কিন্তু 5 সেকেন্ড তাও ডিলে হয়। তো ফোনে আপনি যদি হ্যালো বলেন, টিভিতে সেটার আনসার সাথে সাথে পাবেন না, 5-7 সেকেন্ড পরে পাবেন। সো টিভিটা তখন অফ থাকবে, বা আপনি অন্য রুমে গিয়ে ফোনে আমার সাথে শুধু কথা বলুন। হ্যালো দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লন্ডন থেকে। জি বলুন। হ্যালো দর্শক। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমার কোশ্চেন হচ্ছে, আমি আমার বাচ্চা 7 ইয়ার্স এর রুলসে আইএলআর পাইছি, আমার বাচ্চার ন্যাশনালাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমার হাজবেন্ড এখানে ছিল, তো দর্শক, আমি আপনাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনি এর আগেও ফোন করেছিলেন, আমি বুঝতে পারছি, তখনও লাইনটা অনেক প্রবলেম হচ্ছিল। আইদার আপনি কি টিভি ফলো করছেন কিনা আমি জানি না, অথবা আপনি কি আপনার যে নেটওয়ার্ক ব্যবহার করেন সেই নেটওয়ার্ক স্পেসিফিক যে জায়গা থেকে আপনি বসে কথা বলছেন সেই জায়গায় নেটওয়ার্কটা কি পুর কিনা সেটাও আমি ঠিক জানি না। যে কোনো কারণবশত আপনার কলটার প্রবলেম হচ্ছে। আমি যতটুকু জানি যে এটা কলটা ড্রপ হয়ে গিয়েছে। আমি পরবর্তী কলারের কাছে চলে যাচ্ছি। আপনি চাইলে কিন্তু আগের কলারকে বলছি, আপনি চাইলে ইমেল করতে পারেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে? আপনার প্রশ্নটি করুন দর্শক প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জানতে চাই যে ধরেন 10 বছর রুটে যে ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফ রুটে যে পারমিশনটা দেওয়া হয়, এটা তো 10 বছর, যে 2.5 বছর করেই এগোতে হবে। কিন্তু বাই দিস টাইম যদি কারো 10 বছর হয়ে যায়, ওরা যদি বলে যে আপনার একটা গ্যাপ আছে, ওই বলবে যে আপনার ভিসা রিফিউজ হয়েছিল, তারপরে যেহেতু কিছুদিন পরে আবার যে হিউম্যান রাইটস এর কারণে ভিসাটা দিয়েছে, কিন্তু ভিসা যে রিফিউজ করেছিল সেই সময়টা তো ছিল হোম অফিসের একটা হস্টাইল এনভায়রনমেন্ট, এবং এভরি সিঙ্গেল ডিসিশন ওয়াজ নট প্রপার। মানে চ্যালেঞ্জ করা যায় কিনা সেটাকে। আপনার গ্যাপটা কত দিনের ছিল দর্শক? কারো আপনি বা যে অ্যাপ্লিকেন্ট তার গ্যাপ কত দিনের ছিল? ধরেন 3C লিভ আপনি মনে হয় বোঝেন, আপনার কথা আমার বোঝা যাচ্ছে। 3C লিভ হচ্ছে 3C লিভের মাঝখানে গ্যাপ কতটুকু ছিল? অনেক দিন, ধরেন 15 সাল থেকে ধরেন 17 সাল এরকম। আচ্ছা, আনফরচুনেটলি অবভিয়াসলি এখানে একটা প্রভিশন যেটা আছে 10 বছরের রুটের প্যারাগ্রাফ 276B বলি আমরা এটাকে, এটার সাব প্যারাগ্রাফ রোমান 5, সেটাই বলা আছে যদি মানে 14 দিন গ্যাপটা যদি 26 নভেম্বর 2016 এর আগের গ্যাপ হয় তাহলে 28 দিন, 26 নভেম্বর 2016 এর পরের যদি হয় তাহলে 14 দিন। এই গ্যাপ যদি থাকে তাহলে এটা হোম অফিস অ্যাকসেপ্ট করবে। কিন্তু এটা নিয়ে অনেক কথা আছে, এখানে একটা কেস ল আছে, নাম হচ্ছে মাসুম আহমেদ। আমি অত বিস্তারিত তো যাব না, চাইলে আমি যেতে পারি, কিন্তু আপনি যেটা বলেছেন যে প্রায় 2-3 বছরের গ্যাপ আছে, তো এটা অ্যাবসার্ড আর কি। আপনি বলছেন যে ওখানে হোস্টেল এনভায়রনমেন্ট ছিল, হোস্টেল এনভায়রনমেন্ট ছিল, প্রতিটি স্টেপই ছিল ওদের, মানে আপনি বুঝতে পারবেন যে মানে হস্টাইলি ডান আর কি।
ধরেন আপনাকে জোর করেই ভিসা দেওয়া হচ্ছে না, আপনি এইটা করেছেন তো ওইটাও ঠিক না, আচ্ছা ঠিক আছে আপনি ওইটা করেছেন না ওইটাও ঠিক না, তাহলে আপনি ওইটা করেছেন, মানে এরকম একটার পর একটা রিজন দেওয়া হয়েছে, মানে কোনো রিজনই ঠিক না। আপনার কথায় আমি যথেষ্ট আমিও এগ্রি করি, হস্টাইল এনভায়রনমেন্ট ছিল, আমরা এটা সকলেই জানি, এটা আমি এগ্রি করি, কিন্তু আইন চলে হচ্ছে যে আইনের গতিতে, মানে এখানে হোম অফিস যেটা করবে, এই হস্টাইল এনভায়রনমেন্ট হোম অফিসে ক্রিয়েট করেছিল, এখনো কিছু কিছু ড্রাকোনিয়ান ল আছে আমাকে বলতে হচ্ছে, কারণ আমি কখনোই হোম অফিসের পক্ষে কোনোদিনও কথা বলি নাই, বলবোও না। আমি আমার সারা কেরিয়ার, সারাটা জীবন আমার কেটেছে, আমি যাই 2 পয়সা কামাই বা খাই, আমার সন্তানরা খায়, এটা আমি এই সাধারণ মানুষের পক্ষ নিয়ে যে কাজ করি সেটার বিনিময়ে এনারা আমাকে টাকা দেন, আমি এনাদের জন্য কোর্টে দাঁড়াই, আমি কখনোই হোম অফিসের পক্ষে কোনো কথা বলি নাই, বা মানে অবভিয়াসলি আমি লয়ার হিসাবে আইনকে ব্রেক করে বলতে পারি না, কিন্তু আইনের মধ্যে থেকেই যদি দেখি যে হোম অফিস এমন কোনো খারাপ মানে একজনের সাথে করছে, সেটা আমি সবসময় এটাকে মানে সাপোর্ট তো করিই না, এটাকে আমি সবসময় মানে ঘৃণা করি। তো আমি আপনার কথা যেটা আমি বুঝতে পারছি যে সেই সময় এমন সিচুয়েশন ছিল যে আপনার পক্ষে কোনোভাবে ভিসা রিনিউ করা বা হোম অফিসের বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাইয়ের কারণে আপনি সেখানে লফুল লিভ পাচ্ছিলেন না। যদি সেরকম হয়, আপনি চাইলে পুরো ডকুমেন্টস নিয়ে একজন খুব এক্সপার্ট লয়ারের, 1-2 এক্সপার্ট লয়ারের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন যে ওই সময়টাকে কম্পেলিং অ্যান্ড কম্পেনসেটেড সার্কামস্টেন্সেস হিসাবে আপনি দাবি করতে পারেন কিনা। কম্পেলিং অ্যান্ড কম্পেনসেটেড সার্কামস্টেন্সেস হচ্ছে এইরকম যে এমন কিছু সিনারিও ছিল যেটায় আপনি প্রিভেন্টেড ছিলেন এই অন টাইম অ্যাপ্লিকেশন কিংবা লফুল থাকতে। তবে আপনি যে লম্বা সময়ের কথা বলেছেন, প্রায় 2-3 বছর, 15 থেকে 17 বা 18 সাল পর্যন্ত বলেছেন, it will be highly difficult to demonstrate that those long period was like compelling and compensatory circumstances. তারপরেও আমি তো ডিটেলস জানি না তখন আপনার কি হয়েছিল, আপনি আমাকে এই অল্প সময়ে হয়তো বলতেও পারবেন না, আর আমি অল্প সময়ে ডকুমেন্টস না দেখে কিছুই বলতে পারবো না। আমি পরামর্শ দিব অত্যন্ত এক্সপার্ট এবং অভিজ্ঞ কোনো ইমিগ্রেশন সলিসিটর বা ব্যারিস্টারকে, হতে পারে ফি বেশি নিবে, কিন্তু তার সাথে আপনি বসতে পারেন ডকুমেন্টস নিয়ে, ঠিক আছে? কিন্তু উইদিন দ্য ল ইজ ভেরি ডিফিকাল্ট। এটা যদি আবার কোর্টেও যায়, জাজ দেখবে যে লফুল লিভ ছিল কি ছিল না, তো জাজ এটা অ্যালাউ করবে কিভাবে? ইট উইল বি হাইলি ডিফিকাল্ট কেস, ঠিক আছে? তো আমি আপনার প্রতি সিম্প্যাথাইজ, কিন্তু আমার মানে লিগ্যাল সাইডে খুব বেশি কিছু করা আছে বলে আমার মনে হয় না, তবু আপনি চাইলে দেখাতে পারেন কাউকে। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন করুন। হ্যালো ইয়েস, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ম্যানচেস্টার থেকে বলছি। জি বলুন। অ্যাসাইলাম সিকার। আমার বয়স, কেসের বয়স 8 বছর। কেসের বয়স কতদিন হয়েছে? 8 বছর। 8 বছর যাবত পেন্ডিং আছে কেস? পেন্ডিং আছে। এখন পর্যন্ত কোনো জাজমেন্ট হয় নাই, কোনো ডিসিশন হয় নাই, জাজমেন্ট হয় নাই, কিছু হয় নাই? জি না, কোনো জাজমেন্ট, কোনো রিপোর্ট। আপনি ইনকোয়ারি করেন মাঝে মাঝে ওনাদের সাথে কন্টাক্ট করেন? আমি তোমার বাচ্চা আছে, বাচ্চার আমি যখন 7 বছর হইছে, আমি সব কিছু দেয়া ডিটেইল জানাইছি, মানে রিমাইন্ডার দিছি, কমপ্লেইন করছি, কোনো রেজাল্ট নেই। ওরা রিপ্লাই দিয়েছিল? কমপ্লেইনের অ্যাট লিস্ট রিপ্লাই দিয়েছিল? কমপ্লেইন একটা করলে রিপ্লাই দিতেই হবে। এটা আগে ছিল 14 দিন, কোভিড এর পরে কমপ্লেইনের রিপ্লাই এর জন্য ওরা টাইম নেয় 28 দিন। 28 দিনের মধ্যে তো রিপ্লাই দেয় না। একটা সময় কমপ্লেইন করছিল, আমার সময় তারা কইছিল 20 ডেজ এর ভিতরে তারা জানার। এই সময় তো এই কিটা আছে এই কোভিড-19, এরপর থেকে তার আমার কিছু জানাইছে না। এরপরে আবার আমি জুলাইয়ের 1 তারিখ রিমাইন্ডার দিছি, কোনো রেজাল্ট নাই। তো না হয় তোমরা বাচ্চা তো এই যে 7 বছর হয়েছে স্কুল, তো আমি ফ্রি ওইবার লাগি অ্যাপ্লাই করছিলাম, ফ্রি পাইছি, পাই আবার মানে 7 বছর রুটে আমি চেষ্টা করে গেছি। যে 7 বছর রুটে কেসে মানে কতদিনের ভিতরে এটা রেজাল্ট হবে? এটা কোনো নির্দিষ্ট করে বলা নাই কতদিনের মধ্যে, তবে হোম অফিসের ওয়েবসাইটে যেটা আছে সেটা হচ্ছে যে 70% অ্যাপ্লিকেশন তারা 4 to 14 উইকসের ভিতরে ডিসাইড করে। 4 উইকস মানে নিয়ারলি 1 মাস, 14 উইকস মানে 3 মাসের সামান্য একটু বেশি। তো আপনি 2-3 মাস ধরতে পারেন। আচ্ছা, আমি 3 মাস ধরতে পারেন, এরকম ডিপেন্ডস। আরেকটা প্রশ্ন আমার, জি, যে বাচ্চা বাংলাদেশ তো আমার সাথে আসছে, ওদের স্কুলে 8 বছর হয়েছে, তো এটা 7 ইয়ার রুটে পড়েনি। জি জি, বাচ্চার জন্ম বাইরে আপনি বলতেছেন না? জি, বাচ্চার জন্ম কিন্তু এই দেশে 8 বছর হয়ে গেছে না? জি, স্কুলে 8 বছর। বাচ্চার বয়স কত? স্কুলে আছে যেহেতু বয়স কত? 16 বছর। 16 বছর, হ্যাঁ পড়ে সে ইয়েতে, মানে 18 এর নিচে হলে চাইল্ড, আর বলা আছে 7 ইয়ার্স রেসিডেন্স
জন্ম কোন দেশ সেটা বলা নাই কিন্তু, তবে পাশাপাশি যেটা আছে 276 ADE1 সেটা আছে, বলা আছে 7 years প্লাস হচ্ছে it will not be reasonable to expect that the child can be removed from the UK। তো এটা মিট করতে হবে আর কি রিকোয়ারমেন্টস। আমার কেসটা তো আগেরটা তো পেন্ডিং রয়েছে, যে আমরা যে কেস আবার যে ফার্দার 7 ইয়ার রুটে করছি, এটা কোনো এফেক্ট করবে না আমার কোনো কিছু? না, এটা এফেক্ট করবে না, এটা এফেক্ট করবে না। এটা আপনার রাইট ছিল আলাদা করে, যেহেতু বাচ্চা 7 বছর হয়েছে একটা রুলের আওতায় পড়ে গেছেন, এই বাচ্চাকে বলা হয় কোয়ালিফাইড চাইল্ড। কোয়ালিফাইড চাইল্ড হওয়ার পর আপনি চাইছে অ্যাপ্লাই করছেন, আপনি যেহেতু আপনার ফিও লাগে না, ফিও এবার দিয়ে অ্যাপ্লাই করছেন, তো হোপফুলি এটার তো ডিসিশন আসবে। এটা ডিফারেন্ট জিনিস, আর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা ছিল ডিফারেন্ট জিনিস। তবে ওখানে অ্যাসাইলাম এটার ডিসিশন আসার সাথে সাথে অ্যাসাইলাম টিমকে আপনি এটা নোটিফাই করবেন, এটার ডিসিশন ইনশাল্লাহ পজিটিভ আসবে আশা করি, যেহেতু বাচ্চাটা লং টাইম এখানে, এবং 16 বছর হলে হয়তো বা GCSE এগুলোও দিয়ে দিছে সে, তো আপনি এটা যদি পজিটিভ আসে সাথে সাথে আপনি ওই ফার্দার সাবমিশন দিবেন লিভারপুলে অ্যাসাইলামের আপনার ওই টিমকে, ওই টিম না ঠিক, লিভারপুলে আলাদা টিম আছে ফার্দার সাবমিশন ইউনিট, তাদেরকে আপনি ফার্দার সাবমিশন দিবেন। ঠিক আছে, ফাদার পারমিশন যে আমি এটা জিনিস বুঝছি না, ফাদার পারমিশন মানে আমি তো 7 ইয়ার রুটে করছি, এটা তো করছেন এটাকে এটার অ্যাপ্লিকেশন কি আপনি সহ করছেন, টোটাল পুরো ফ্যামিলি করছেন? জি জি অল ফ্যামিলি। ও তাহলে এটা আমি ভাবছিলাম যে শুধু বাচ্চাটার করছেন, যদি টোটাল ফ্যামিলি করে থাকেন তাহলে টোটাল ফ্যামিলিরই তো একটা ডিসিশন আসবে। সেক্ষেত্রে আপনার ওই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যদি ডিসিশন পজিটিভ আসে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা আর পেন্ডিং হিসাবে গণ্য হবে না, ওই অ্যাপ্লিকেশনটা ভ্যালিড হয়ে যাবে, ওই অ্যাপ্লিকেশনটা সুপারসিড করবে এই হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশনের সাথে। আচ্ছা ঠিক আছে দর্শক, আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। তো আমি জানি আরো কিছু দর্শক ফোন লাইনে অপেক্ষায় আছে, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আর ফোন কল আজকে আর নিতে পারবো না। ফোন কল নেওয়ার মতো আর সময় আমাদের হাতে নাই, আর 1 মিনিটের মতোই সময় আছে। আমি একটা শুধু তথ্য আমি একটু দিয়ে ফোনটা আজকের অনুষ্ঠান আমি শেষ করতে চাচ্ছি। আপনারা জানেন যে করোনা ভাইরাসের এফেক্টেড হওয়ার রেট অনেক বেড়ে যাচ্ছে, প্রতিদিন প্রচুর মানুষ এফেক্টেড হচ্ছে, প্রতিদিন এটার সংখ্যাটা বেড়েই চলেছে, কালকে যা ছিল তা আজকে বেশি, আজকে থেকে কালকে বেশি, এমন হচ্ছে। তো আমি একটু আগে নিউজে দেখেছিলাম ব্রেকে যে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে ইউকেতে মারা গিয়েছেন 27 জন লোক, 27 জন মারা গেছেন। এটা অ্যালার্মিং, কিন্তু এই লকডাউন হলো, এত বড় লকডাউন, এরপরে এটা কমে গিয়েছিল 2 জন 3 জন 5 জনে নেমে এসেছিল, গত 24 ঘন্টায় আবার বেড়ে যাচ্ছে, 27 জন হয়েছে, এবং গত 24 ঘন্টায় 4400 জনের বেশি মানুষ নতুন করে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে বা কোভিড-19 নতুন করে এফেক্টেড হয়েছেন, করোনা ভাইরাস তাদের শরীরে ডিটেক্ট করা হয়েছে। এটা অত্যন্ত অ্যালার্মিং, এবং আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সবাই গভর্নমেন্টের যে গাইডলাইন সেটা ফলো করে আমাদের চলা উচিত। আমাদের উচিত না যে এইরকম হ্যাভিলি করে ডিক্লেয়ার হলো যে 6 জনের বেশি মানুষ আমরা একসাথে জড়ো হতে পারবো না। আপনি এখনই রাস্তায় যান বা যেখানেই যান, আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় 6 জন না 10-12 জন লোকও দাঁড়িয়ে আছে একসাথে। আমাদের হোয়াইট চ্যাপেলে যান, একসাথে কত লোক দাঁড়িয়ে আছে। তো আমি এই জিনিসটার ব্যাপারে আমি সবাইকে একটু সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মতো আমাকে এখনই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।